গুড মর্নিং এভরিওয়ান। স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমাদের স্মার্ট গাইডেন্সের নতুন উদ্যোগে রিজনিং এর ক্লাস কিভাবে চলছে। আজকে তার একটা উদাহরণ তোমরা দেখতে পাবে, কারণ এখানে আজকে আমি দুটো চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। একটা হলো অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, আর একটা হলো ডাইস। তোমরা ক্লাসগুলো দেখো। সমস্ত সাবজেক্টই আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে এখানে পড়াচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আমি বলবো স্যার, যেটা আমার ভুল হচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আগ্নেয়গিরির বিস্ফোরণে গলিত লাভা বের হয়। হুম লাভা পৃথিবীর ভূত্বকের নিচ থেকে আসে। এটা হুম বিবৃতি বা স্টেটমেন্ট, ঠিক আছে। স্যার, হুম কনক্লুশনে আছে পৃথিবীর ভিতরটা খুব গরম হওয়া উচিত। হুম ওকে, এবার অপশন দিয়েছে যে প্রথমটা অপশন এ নিশ্চিতভাবে সত্য, হুম সম্ভাব্য সত্য, হুম নিশ্চিতভাবে মিথ্যা, অপ্রাসঙ্গিক। হুম এই তুমি চারটে। কি করেছিলে? স্যার, আমি নিশ্চিতভাবে সত্যই করেছিলাম। আচ্ছা আচ্ছা, কি কি অপশন ছিল? নিশ্চিতভাবে সত্য, অপ্রাসঙ্গিক, আর কি? সম্ভাব্য সত্য আর নিশ্চিতভাবে মিথ্যা। ওরা কি দিয়েছে, সম্ভাব্য সত্য নাকি কি দিচ্ছে আনসার? ওরা সম্ভাব্য সত্য দিচ্ছে। হুম এবার সম্পূর্ণ করে বলা নেই, সেই জন্যই। হ্যাঁ, ওইটাই একটু বলার চেষ্টা করছি। এগুলো না, এগুলো একটু লং টার্ম প্র্যাকটিস হবে। তুমি ওটা একদিনে আয়ত্ত করতে পারবে না। ওটা হচ্ছে প্রথম প্রথম একটু ভুল হবে। যারা রিজনিং পড়ায় আমি দেখেছি, তারাও যদি তুমি 100টা দেয়, মানে হয়তো 95টা ঠিক করে, 5টা তাদেরও ভুল হয়ে যায়। তো ওটা একটু তোমাকে প্র্যাকটিস করতে হবে। একটা তোমাকে আমি ক্লু বললাম যে যেটা ওখানে এক্সাক্ট বলা থাকবে না, সেটা আমি কোনোভাবেই করবো না। যেমন তোমার এক্সাম্পলটাই দেখো, তুমি ভাবছো যে ওটা হলেই মানে ভিতরে একটা উত্তপ্ত হলেই লাভাটা বেরিয়ে আসবে, কিন্তু ওটা স্টেটমেন্টটা বলা ছিল না, হতেও পারে নাও হতে পারে। সেই জন্য আমি বললাম সম্ভাব্য সত্য এই অপশনটা। একদম এক্সাক্ট যে জিনিসটা না ওখানে বলা নেই, সেটা তুমি ধরতে পারবে না। যেমন আমি তো তোমাকে একটা এক্সাম্পল বলছিলাম, যে ধরো বলা আছে হরি প্রচন্ড সাহসী, সে সবকিছু মানে দৃঢ়তার সাথে করে, মানে হচ্ছে মোকাবিলা করে। এবার যদি তোমার কনক্লুশনে দেয়া থাকে হরি মানসিক ভাবে অত্যন্ত শক্তিশালী, সেটা তুমি হ্যাঁ করতে পারো। কিন্তু যদি দেয়া থাকে যে হরি মানে মানে হরির মধ্যে একটা সবসময় খুব পজিটিভ অ্যাটিটিউড বা একটা ওই ধরনের মানসিকতা আছে, তোমার মনে হবে যে ওখান থেকে রিলেট করলে এটা তো ঠিকই বলছে। কিন্তু যেহেতু ওখানে শুধু শক্তিশালী বলা ছিল, এছাড়া আর কিছু বলা ছিল না, তো তুমি ওখান থেকে ডিরাইভ করে কিছু করতে পারবে না। বুঝতে পারলে? মানে একদম স্টেটমেন্টে যেটা মানে একদম বলা আছে, তখন থেকে যেটা একদম 100% ডিরাইভ করা যাচ্ছে, সেটা ছাড়া যদি 90%ও কিছু ডিরাইভ করা যায়, সেটা তুমি কনক্লুশনে বলতে পারবে না, মানে সত্য বলে ধরতে পারবে না। এটা হচ্ছে একটা ক্লু আছে। আর সেকেন্ড কোনো ক্লু এটা হয় না, এটা তোমাকে একটু প্র্যাকটিসই করতে হবে। গ্রুপ সি তে বোধহয় খুব বেশি দেবে না, গ্রুপ সি তে হয়তো গ্রুপ ডি তে দেবে, দেখছি আমি এর পরে রিজনিং ক্লাসটাতে যদি করানো যায়। ঠিক আছে, কিন্তু তবু আমি ওটাই বলবো, মানে নর্মাল রিজনিং আমি দেখেছি, এগুলো না, এগুলো তুমি ওই যত প্র্যাকটিস করবে ততই তোমার ওইগুলো কমন যদি আসে ভালো। না হলে এটার কোনো মানে অ্যাকচুয়ালি ফর্মুলা নেই যে তুমি তার উপর বেস করে করতে পারবে। যেমন আমি যে ফর্মুলাটা বললাম, যে যেটা এক্সাক্ট বলা থাকবে সেইটুকুই আমি নেবো। যেটা বলা নেই বা খুব কাছাকাছি হলেও মানে আমি সেটা ধরতে পারবো না। কিন্তু তুমি যতক্ষণ না প্রচুর প্র্যাকটিস করবে, ততক্ষণ তুমি নিজে বুঝতে পারবে না যে কোনটা সত্যি বলা আছে আর কোনটা তুমি হচ্ছে ওখান থেকে ডিরাইভ করছো। বুঝতে পারলে? তো এটা আর কোনো শর্টকাট নেই, একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, লজিক্যাল রিজনিং হলে আমি তোমাকে বলে দিতাম যে এই যে এইভাবে হবে, কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি না, এগুলো একটু প্র্যাকটিসের উপরই ডিপেন্ড করে। কোনো শর্টকাট নেই। অড অন আউটের মতো। অড অন আউট মানে হচ্ছে তেমনি, তুমি যত প্র্যাকটিস করবে তত, কারণ তোমার যদি প্র্যাকটিস কম হয়, ওখান থেকে এমন জিনিস মানে একটা দিয়ে দিল, সেটা তোমার নলেজে নেই, তাহলে তুমি ওখানে করতে পারবে না। ধরো তুমি একটা কথাই বলছি, চারটে ধরো মানে যে তিনটে রাজধানী দিয়ে দিয়েছে আর একটা রাজধানী দেয়নি কোনো একটা কান্ট্রি। এবার এমন কঠিন কঠিন রাজধানী দিয়েছে, সেই কান্ট্রিগুলোর রাজধানী তুমি জানোই না, তাহলে তুমি অর্ডার করে আউট করবে। তো এটাই হলো ব্যাপার। অনেক সময় ইংলিশের নলেজ লেগে যায়, মানে এই সমস্ত রিজনিং সলভ করতে গিয়ে। স্টেটমেন্ট কনক্লুশনে মানে কিছুই নেই, কিন্তু লাইনটা এমনই কঠিন করে বলা আছে যে যেখানে তোমার লজিক কম, অ্যাকচুয়ালি ইংলিশের নলেজ লাগবে বেশি। তুমি লাইনটা পড়ে ডিরেক্ট করতে পারলে মানে আনসার দেওয়া যাবে, এরকম টাইপের থাকে অনেক সময়।
ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে যারা মানে এক্সাম দেবে, বলো দেখি। ওয়েস্ট বেঙ্গলের যে নোটটা দেওয়া হয়েছে ওটা তোমরা দেখেছো ভালো করে। ওখানে স্টেট বার্ড, স্টেট অ্যানিমেল, ওই জিনিসগুলো মেনশন করে দেওয়া হয়েছে, তার সাথে ফোক ড্যান্স গুলো বা তোমার ফোক সং এইগুলো দেওয়া আছে ওখানে। তার সাথে মোটামুটি ওয়েস্ট বেঙ্গল থেকে এই পরীক্ষায় আসার জন্য যা যা রিলেশন সরি যা যা মানে তোমার মানে ইনফরমেশন দরকার সেগুলো সবই মোটামুটি দেওয়ার চেষ্টা করা হয়েছে, ওইটা একবার গোথ্রু করে দেবো তোমরা। স্যার ওই কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ হ্যাঁ বলো। বলছিলাম গ্রুপে একটা পিডিএফ পাঠিয়েছিলাম ওই WBSI মেন্স এর রিজনিং, ওই দুটো দিয়েছিল, ওখানে পারিনি, মানে প্রপারলি ক্লিয়ারও হয়নি। যদি আপনার সময় সেরকম থাকে তো সলিউশন করে দিলে খুবই ভালো হয়। কবে পাঠিয়েছিল বলো তো? এখনই পাঠালাম। ও আচ্ছা, মানে মানে এটা যে এক্সামটা আগে হয়েছিল এটা কি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের না? হ্যাঁ হ্যাঁ, এসআই মেন্স এর। আচ্ছা, কতগুলো প্রশ্ন আছে এখানে? এখানে দুটোই কোশ্চেন আছে রিজনিং এর, কিন্তু ওই একটা হচ্ছে কোডিং ডিকোডিং এর, ওই একটার মধ্যেই অনেকগুলো কোশ্চেন আছে, মানে 15 নম্বরে দিয়েছিল, মানে 5টা কত কোশ্চেন আছে। কত দাগে আছে বলো তো কোশ্চেনটা? একটা তো আমি বোধহয় 12 দাগে দেখতে পাচ্ছি, 12। পিডিএফটা খুলে দেখিনি, দাঁড়ান বলছি। শেষের দিকে আছে দেখুন, একদম পিডিএফ এর, না শেষের 11 দিকে নয়, মানে ওই পেজ নাম্বার 5, 5, 6 দিকে আছে দেখুন, 4, 5-এ। 11 আর 12 এই দুটো কোশ্চেন আছে। ঠিক আছে, করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। এখন আপাতত ক্লাসটা করো। ঠিক আচ্ছা আছে, এই হয়তো এই ক্লাসে টাইম হবে কিনা বুঝতে পারছি না। 12টা তো দেখছি তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। ঠিক আছে, করে দেওয়া হবে। যদি আমি এই ক্লাসে টাইম নাও পাই আমি তোমায় করে পাঠিয়ে দিচ্ছি, মানে ইজি আছে, 12টা তো ইজি আছে দেখছি, 11টা একটু বোঝাতে হবে। ওই আচ্ছা ঠিক আছে, চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। তোমাদের নেক্সট ক্লাসে, নেক্সট 3টে ক্লাসে মানে আমার যেটা প্ল্যান আছে, সিলোজিজমটা করাতে হবে এখানে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করাতে হবে আর পাজল করাতে হবে। তো রিজনিং এই 3টে জিনিস করিয়ে দিলে তোমাদের রিজনিংটা অনেকটা এগিয়ে যাবে, সিলোজিজম, পাজল আর সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর তার সাথে আরেকটা যেটা করা আছে, ঠিক আছে, মোটামুটি 4টে চ্যাপ্টার করালে মানে হচ্ছে রিজনিংটা অনেকটা এগিয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো আজকের যে চ্যাপ্টার আমরা করবো সেটা হলো অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং থেকে মূলত 2 থেকে 3 ধরনের প্রশ্ন আসে। এখানে একটা গ্রুপে কিছু সংখ্যক মেম্বার থাকে বা স্টুডেন্ট থাকে, পিপল থাকে, মানে এই ধরনেরই নেওয়া হয়। নিয়ে একজনের পার্টিকুলার র্যাঙ্ক বলে দেওয়া হয় লেফট থেকে বা রাইট থেকে, দিয়ে জিজ্ঞেস করা হয় যে ওই গ্রুপে তাহলে কতজন স্টুডেন্ট আছে। এখন এগুলো করতে গেলে আমাদের একটা বেসিক জিনিস জানলেই হয়ে যাবে। দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, ধরো একটা গ্রুপে 1, 2, ধরো একটা গ্রুপে 10 জন স্টুডেন্ট আছে। ওকে, আমি যদি লেফট সাইড থেকে ধরি, দেখো লেফট থেকে আমি যদি ধরি, তাহলে ধরো এই যে স্টুডেন্টটা 6 নম্বর যে স্টুডেন্টটা, ঠিক আছে, এই 6 নম্বর যে স্টুডেন্টটা আছে এর র্যাঙ্ক হচ্ছে 6 লেফট সাইড থেকে। আর যদি আমি রাইট সাইড থেকে ধরি দেখো, তাহলে র্যাঙ্ক হয়ে যাচ্ছে 1, 2, 3, 4, 5, মানে রাইট সাইড থেকে নিলে এর র্যাঙ্ক হয়ে যাচ্ছে 5th। তাহলে দেখো একটা পার্টিকুলার স্টুডেন্ট লেফট থেকে নিলে তার র্যাঙ্ক হচ্ছে 6 আর রাইট থেকে নিলে তার র্যাঙ্ক হচ্ছে 5th। এই প্রশ্নটাই যদি আমাকে দিয়ে দেয় যে একটা সারিতে বা গ্রুপে কিছু সংখ্যক স্টুডেন্ট আছে, তাদের মধ্যে একটা পার্টিকুলার স্টুডেন্টদের র্যাঙ্ক লেফট থেকে 6 আর রাইট থেকে 5th, তাহলে টোটাল কতজন স্টুডেন্ট আছে ওই সারিতে বা ওই গ্রুপে। এটা জেনারেলি আমরা যেভাবে করি যে 6 + 5 - 1, মানে লেফট থেকে যে র্যাঙ্কটা দিয়েছে আর রাইট থেকে যে র্যাঙ্কটা দিয়েছে দুটো যোগ করি, যোগ করে তার থেকে আমরা 1 বিয়োগ করি। দেখো এখানে আসছে 10। এর কারণটা হচ্ছে একই স্টুডেন্ট, দেখো তাকে লেফট থেকে যখন নিচ্ছি 6th হচ্ছে,
আবার ওই একই স্টুডেন্টকে রাইট থেকে নিলে ফিফথ হচ্ছে, মানে আমি যদি টোটাল কাউন্ট করি দেখো ওই স্টুডেন্টটাকে দুবার নেওয়া হচ্ছে না। ধরো প্রথমে 1 থেকে 6 পর্যন্ত নিয়ে নিলাম, তাহলে ওর মধ্যে ওই স্টুডেন্টটা একবার ইনক্লুড ছিল, এরকম ভাবে আমি বুঝেছি। দেখো 1 2 3 4 5 আর 6, তাহলে 1 থেকে 6 পর্যন্ত নিলাম লেফট থেকে, তার মধ্যে ওই স্টুডেন্টটা একবার ইনক্লুড। আবার যখন আমি রাইট সাইড থেকে নিচ্ছি 1 2 3 4 5, 5 জন হলো, তাহলে দেখো ওই স্টুডেন্টটাকে আমি দুবার কাউন্ট করে নিলাম, একবার লেফট সাইড থেকে নিয়েছিলাম, আবার রাইট সাইড থেকে নিয়েছি। এই কারণে ডাবল কাউন্টিংটাকে এড়ানোর জন্য দুটো যোগ করার পরে আমি -1 করে দিলাম। আশা করি বুঝতে পারলে যে কেন এটা করা হয়। একটা পার্টিকুলার কোনো পিপল বা স্টুডেন্টের র্যাঙ্ক যদি বোথ সাইড থেকে দেয়া থাকে, তাহলে তার র্যাঙ্কটাকে যোগ করে কেন 1 বিয়োগ করলে আমি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পাই, তার কারণ এই ডাবল কাউন্টিংটা। এই জিনিসটা আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব। এটা একটা আসে। আরেকটা দেখো, আরেকটা জিনিস তোমাদের দেখাই। ধরো কিছু সংখ্যক নাম্বার অফ স্টুডেন্ট আছে, ওই এক্সাম্পলটা দিয়েই দেখাচ্ছি। এখানে এটা আমি জানি না, কিন্তু আমাকে বলে দেয়া হলো যে একটা সারিতে কিছু সংখ্যক স্টুডেন্ট আছে, লেফট সাইড থেকে কাউন্ট করলে একজন পার্টিকুলার স্টুডেন্টের র্যাঙ্ক হয় 4। আরো বলা আছে রাইট সাইড থেকে কাউন্ট করলে একজন পার্টিকুলার স্টুডেন্টের র্যাঙ্ক হয় 3। মানে লেফট থেকে যদি আমি যখন দেখো কাউন্ট করছি, আমি যখন লেফট থেকে কাউন্ট করছি, তখন এই যে 4 নম্বরে যে আছে এর র্যাঙ্ক 4th হচ্ছে। আবার এখানে যে আছে আমি যখন রাইট থেকে কাউন্ট করছি, এর র্যাঙ্ক হচ্ছে 3rd, সরি 3rd ফ্রম রাইট। দিয়ে বলে দেয়, আমাকে জিজ্ঞেস করে তাহলে ওই দুজনের মধ্যে কতজন স্টুডেন্ট আছে। এখানে দেখো আনসারটা হয়ে যাবে 3, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই 3টা আমি পাবো কি করে? এই ধরনের জিনিস যখন বলা থাকবে, তখন একটা জিনিস তোমাকে ওরা বলে দেবে, সেটা হলো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। মানে তোমাকে অ্যাকচুয়ালি বলা থাকবে কোয়েশ্চেনে যে টোটাল আছে 10 জন স্টুডেন্ট, এটা বলা আছে। লেফট থেকে কাউন্ট করলে একজনের র্যাঙ্ক হয়েছে 4, রাইট থেকে কাউন্ট করলে একজনের র্যাঙ্ক হয়েছে 3rd। এদের মধ্যে তাহলে কতজন স্টুডেন্ট আছে? এটাকে আমরা কি ফর্মুলাটা ইউজ করি দেখো, এটা আমাদের একটু মনে রাখতে হবে। এখানে আমরা ইউজ করছি 10 - 4 + 3, অর্থাৎ টোটাল নাম্বার অফ স্টুডেন্ট থেকে আমাকে যে পার্টিকুলার র্যাঙ্ক দুটো বলে দিয়েছে লেফট আর রাইট থেকে, সেই দুটোর সামেশনটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলেই দেখো আমার আনসার হয়ে যাচ্ছে 3, মানে ওদের মধ্যখানে কতজন স্টুডেন্ট আছে। খুব ইজিলি আমি বুঝতে পারছি যে ফর্মুলাটা কিভাবে ডিরাইভ করলো। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 10, একজন লেফট থেকে তার র্যাঙ্ক বলেছে 4, মানে লেফট থেকে 4 জন বাদ হয়ে গেল। রাইট থেকে বলেছে 3, তাহলে রাইট থেকে 3 বাদ হয়ে গেল। গেলে তো তার মধ্যে তাহলে টোটাল থেকে যদি আমি এই 4 আর 3 বাদ দিয়ে দিই লেফট এবং রাইট থেকে, অবভিয়াসলি তো ওদের মধ্যখানে এই দেখো 5 6 7 এটা আমি পেয়ে যাবো। তো ফর্মুলাটা এইভাবেই ডিরাইভ করে, এর একটা পোশাকি নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে n - a + b। মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যদি n হয়, লেফট থেকে কারোর র্যাঙ্ক যদি এ হয় এবং রাইট থেকে কারোর র্যাঙ্ক যদি বি হয়, তাহলে এ আর বি এর মধ্যে কতজন স্টুডেন্ট থাকবে, সেটা হলো n - a + b। আচ্ছা, এইবার ধরো আরেকটা আমি দেখাই আর কিভাবে আসতে পারে। একবার জিনিসটা বুঝে গেলে এখান থেকে যা প্রশ্ন আসবে তোমরা ইজিলি করতে পারবে। দেখো আমি সাপোজ বললাম যে একটা গ্রুপে 10 জন স্টুডেন্ট আছে, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে 10। আর কি বলে দিল ওরা? আর বলে দিল লেফট থেকে কাউন্ট করলে একটা পার্টিকুলার স্টুডেন্টের র্যাঙ্ক হয় 6, মানে এর কথা বলতে চাইছে। লেফট থেকে কাউন্ট করলে একজন পার্টিকুলার স্টুডেন্টের র্যাঙ্ক হচ্ছে 6, রাইট থেকে কাউন্ট করলে
একজন পার্টিকুলার স্টুডেন্টদের র্যাঙ্ক হচ্ছে 7th, তাহলে দেখো আমি যদি রাইট থেকে কাউন্ট করি, 1 2 3 4 5 6 7, ওরা বলেছে রাইট থেকে কাউন্ট করলে একজন পার্টিকুলার স্টুডেন্টদের র্যাঙ্ক হয় 7th, মানে এর কথা এই যে 4 নম্বর যে আছে এর কথা বলতে চাইছে। দিয়ে বলছে তাহলে ওই দুজনের মধ্যে কতজন স্টুডেন্ট থাকবে। ফিগার থেকে আমি দেখতে পাচ্ছি আনসার হওয়া উচিত 1। কে সেই ব্যক্তি? সেই ব্যক্তি হলো এই 5, তাই তো 5, কারণ 4 আর 6 এর মধ্যে এই আছে একমাত্র। কিন্তু আমি এটাকে ডিরাইভ করবো কি করে? আমাকে তো কোয়েশ্চেনে শুধু এটা বলা হয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 10th, লেফট থেকে একজনের র্যাঙ্ক আমায় বলা আছে 6th, রাইট থেকে একজনের র্যাঙ্ক আমার বলা আছে 7th। এখানে দেখো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে র্যাঙ্ক দুটো বলা আছে 6th এবং 7th, সেই দুটো যদি আমি সাম করি তাহলে আমার দাঁড়াচ্ছে 13, যেটা টোটাল নাম্বার অফ স্টুডেন্টের চেয়ে বেশি। অর্থাৎ আগের কেসটাতে দেখো, আগের কেসটাতে কি ছিল, a প্লাস বি লেস দ্যান n ছিল, তখন আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম। এখন হয়ে গেছে a প্লাস বি গ্রেটার দ্যান n, কারণ এখানে এর মান হচ্ছে 6, লেফট থেকে 6 বলেছি, বির মান হচ্ছে 7, রাইট থেকে 7 বলেছি, যোগ করলে হয়ে যাচ্ছে 13, যেটা 10-এর থেকে বেশি। দেখো এটা আমি বলেছি 6, এটা বলেছি 7, এটা অবশ্যই যোগ করলে 10-এর থেকে বেশি। তাহলে a প্লাস বি এর মান যদি n এর থেকে বেশি হয়ে যায়, তখন ওদের মধ্যিকার স্টুডেন্ট বা পিপল বার করতে গেলে আমাকে অন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হলো এটা a প্লাস বি মাইনাস n প্লাস 2। এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। আগেরটা আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে এসছে, এটাও তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি কি জিনিসটা হচ্ছে। a প্লাস বি যখনই n এর চেয়ে বেশি, তার মানে ওরা একে অপরকে ওভারল্যাপ করছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই কারণে আমি a প্লাস বিটা যোগ করেছিলাম, যোগ করে আমি তার থেকে বিয়োগ করেছি n প্লাস 2। এর কারণ হচ্ছে দেখো, যখন আমি লেফট থেকে নিচ্ছি তখন 5টা একবার কাউন্ট হয়েছে, হ্যাঁ কিনা বলো? আমি লেফট থেকে যখন এই 6-এ এসেছি তখন আমার এই যে 5 নম্বরটা একবার কাউন্ট হয়েছে। আবার রাইট থেকে যখন আমি এই 4-এ যাচ্ছি তখন এই 5 নম্বরটা আরেকবার কাউন্ট হয়েছে। সেই কারণে ওদের মধ্যিকার স্টুডেন্ট বলতে গেলে টোটাল নাম্বার প্লাস ওটা দুবার কাউন্ট হয়েছে, এটা কার থেকে বিয়োগ হবে? a প্লাস বি এর থেকে। অতএব আমার ফর্মুলাটা দাঁড়ালো a প্লাস বি মাইনাস n প্লাস 2। তোমাদের যেটা করতে হবে এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে, কারণ পরীক্ষা হলে এই দুটো ফর্মুলা ডিরাইভ করা তোমার পক্ষে সম্ভব না। একে তো অনেক প্রশ্ন, তার উপর ডিরাইভ করতে গিয়ে গুলিয়ে যেতে পারে। তাহলে যখনই কিছু স্টুডেন্টদের বা পিপলের লেফট বা রাইট থেকে র্যাঙ্ক দিয়ে তাদের মধ্যে কতজন আছে জানতে চাইবে, আমাকে এই দুটো ফর্মুলা মাথায় নিয়ে যেতে হবে। একটা হলো n মাইনাস a প্লাস বি, যেখানে nটা বড় a প্লাস বি চেয়ে, আর একটা হলো a প্লাস বি মাইনাস n প্লাস 2, যেখানে a প্লাস বিটা n এর থেকে বড় হয়ে গেছে। তো এই তিনটে কনসেপ্ট আমাদের প্রথমে ক্লিয়ার হওয়া দরকার, না হলে আমরা এগোতে পারবো না। সেই কারণে বলে দিলাম। প্রথমে দেখো বলেছিলাম একটা পার্টিকুলার র্যাঙ্ক দুদিক থেকে বলা, মানে বলে যদি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বা পিপল জিজ্ঞেস করে, তাহলে সেই দুটো র্যাঙ্ক যোগ করে তার থেকে 1 বিয়োগ করলে আমি ওই গ্রুপে বা লাইনে কতজন স্টুডেন্ট বা পিপল আছে পেয়ে যাবো। তারপরে বললাম যে লেফট রাইট থেকে দুটো র্যাঙ্ক দিয়ে যদি তাদের মধ্যে কতজন আছে জিজ্ঞেস করে, তাহলে এই দুটো ফর্মুলা হবে। আর একটা জিনিস আমি বোঝাই একটু, এখানে জায়গা ছিল, আগে করলেই ভালো হতো, ঠিক আছে, নো ইস্যু। এইখানটায় আমি দেখাচ্ছি, দেখো 10 জন আছে, আমাকে বলে দিয়েছে যে একটা লাইনে 10 জন স্টুডেন্ট আছে, লেফট থেকে একজনের র্যাঙ্ক হচ্ছে 3rd, লেফট থেকে একজনের র্যাঙ্ক হচ্ছে 3rd, রাইট থেকে একজনের র্যাঙ্ক হচ্ছে 4th, মানে এর কথা এই যে সাধারণ পিপল কথা, রাইট থেকে রাইট এন্ড থেকে একজনের র্যাঙ্ক হচ্ছে 4th। দিয়ে বলছে এবার যদি এরা একে অপরের জায়গা ইন্টারচেঞ্জ করে মানে কি,
এই লোকটা আসবে এখন এখানে, আর এই লোকটা যাবে এখানে। তাহলে কোয়েশ্চেনে কি বলা আছে? লেফট থেকে একজনের র্যাঙ্ক থার্ড, রাইট থেকে একজনের র্যাঙ্ক ফোর্থ, তারা যদি নিজেদের জায়গা ইন্টারচেঞ্জ করে। সাপোজ ধরো এর একটা নাম দেয়া আছে, একটু বোঝানোর জন্য বলি। 3-এ যে আছে তার নাম এ, আর 7-এ যে ছিল তার নাম বি। কোয়েশ্চেনে বললো যে তারা একে অপরের জায়গা ইন্টারচেঞ্জ করার পরে এ এ এ যে লোকটা ছিল তার লেফট থেকে র্যাঙ্ক হয়ে গেছে 7। মানে এ এখন কোথায় এসছে? এখানে এসছে আফটার ইন্টারচেঞ্জিং। এর লেফট থেকে র্যাঙ্ক হয়ে গেছে 7th। এটা কোয়েশ্চেনে বলে দেওয়া আছে। দিয়ে বলেছে তাহলে ওই গ্রুপে কতজন স্টুডেন্ট আছে। মানে এখানে তো আমি দেখতে পাচ্ছি 10, এই 10টা আমাকে বার করতে হবে। এটার করার একটা খুব সুন্দর ট্রিক্স আছে, সেটা আমি বলে দিচ্ছি। একদম ছবি আঁকতে যাবে না, মাথা একদম গন্ডগোল করবে না। তুমি দেখবে ওই কোয়েশ্চেনের মধ্যে একটা পার্টিকুলার এর রাইট থেকে বলা আছে, লেফট থেকে বলা আছে। সেটা কোনটা? সেটা হলো এইটা। এর একবার রাইট থেকে বলা ছিল না, 4th, আর ইন্টারচেঞ্জ করার পরে এর জায়গায় যে এসছে তার লেফট থেকে বলা আছে 7th। তাহলে একটা পার্টিকুলার ব্যক্তির আমি রাইট থেকে পেয়ে গেছি 4 র্যাঙ্ক, আর লেফট থেকে পেয়ে গেছি 7th র্যাঙ্ক। মানে আমার আনসার হয়ে যাবে 4 + 7 - 1। প্রথমে যেটা বলেছিলাম, একটা পার্টিকুলার র্যাঙ্ক যদি দুদিক থেকে কাউন্ট হয়, তাহলে টোটাল নাম্বার অফ পিপল বের করতে গেলে দুটো যোগ করে 1 বিয়োগ করে দিতে হয়। তাহলে কোয়েশ্চেনে তো দেখো এইটা, এই ভালো করে দেখো, কিন্তু কোয়েশ্চেনে এইটা যখন বলা ছিল, কি ল্যাঙ্গুয়েজ ছিল আমার? ফ্রম লেফট। এটা যখন বলা ছিল, এইটা যখন বলা ছিল, তখন আমার কি লেখা ছিল? ফ্রম রাইট। আর আফটার ইন্টারচেঞ্জ মানে তারা পরস্পরের জায়গায় ইন্টারচেঞ্জ করার পরে এইটা আমাকে বলা আছে ফ্রম, এইটা এই যে 7th, এটাকে বলা আছে ফ্রম লেফট। এই 3টে ল্যাঙ্গুয়েজ আমাকে দেয়া আছে কোশ্চেন। তাহলে আমি কি করব? আমি তো বুঝতে পারছি যে ইন্টারচেঞ্জ করার পরে এ এ বি এর জায়গায় চলে এসছে। তাহলে আমি অবশ্যই ফ্রম লেফট আর ফ্রম রাইট এই দুটো ল্যাঙ্গুয়েজই নেব। সবসময় মনে রাখবে, ইন্টারচেঞ্জ করার পরে যদি এই ল্যাঙ্গুয়েজটা দেয়া থাকে ফ্রম লেফট, তাহলে আগে আমি খুঁজবো কোথায় ফ্রম রাইট ল্যাঙ্গুয়েজটা ছিল, এটা। আর কিছু দেখবো না আমি। ফ্রম লেফট ফ্রম রাইট যোগ করবো, তার থেকে 1 বিয়োগ করবো, আমার হয়ে যাবে আনসার। দেখো তোমরা জিনিসটা বোঝালাম কিভাবে আসছে, আর পরীক্ষা হলে শর্ট ট্রিক্স হচ্ছে এটাই। যখনই ওরা ইন্টারচেঞ্জের ব্যাপারটা বলবে, আমি খুঁজবো যে আফটার ইন্টারচেঞ্জ আমাকে কি বলা আছে। এখানে দেখো আফটার ইন্টারচেঞ্জ একজনের র্যাঙ্ক লেফট থেকে বলা ছিল, লেফট লেফট, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে আমি দেখবো তাহলে রাইট থেকে আমার কি বলা ছিল। রাইট থেকে বলা ছিল 4, আর কিছু দেখবো না। তার মানে 7 আর 4 যোগ করবো, করে 1 বিয়োগ করবো। এই হলো আমাদের কনসেপ্ট। এইবার আমাদের ক্লাস আমরা যত এগোবো, আস্তে আস্তে এগুলো সলভ করব, তোমরা বুঝতে পারবে। যে 4টে কনসেপ্ট বললাম, এটার উপরই পুরো অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংটা দাঁড়িয়ে আছে। তোমাদের যত প্রশ্ন আসবে, পিএসসি আসুক, এসএসসি আসুক, সিজিএল আসুক, সিএইচএস আসুক, যেখান থেকে আসুক। বলো, এই যে যেটা বললাম, এটা কি বুঝতে মানে কারোর অসুবিধা হয়েছে? তাহলে বলো। স্যার অন্য এক্সাম্পল হলে মানে তখন বুঝতে পারবো, মানে এটা চোখের স্যার সামনে আরেকবার অ্যাকচুয়ালি 1-2 বলুন। তিনটা। হ্যাঁ হ্যাঁ, এইবার হচ্ছে অঙ্কগুলো করতে করতে যেটা তোমরা বুঝলে, সেটা যখন অঙ্কে অ্যাপ্লাই হবে তখন বাকিটা বুঝে যাবে। দেখো প্রথমটা তো তোমরা প্রত্যেকে বোধহয় করেই ফেলেছো। বলেছে একটা ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে, রাহুলের র্যাঙ্ক টপ থেকে 12, তাহলে তার র্যাঙ্ক বটম থেকে কত? তাহলে আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? আমি এইটা অ্যাপ্লাই করবো। আমি তার র্যাঙ্ক টপ থেকে 12 বলে দিয়েছি, আমি ধরে নিলাম তার র্যাঙ্ক বটম থেকে এক্স, মানে এইটা বলে দিয়েছে। আর এইটা তোমায় জিজ্ঞাসা করেছে, এই যে 5 যেখানে লিখেছি, তার মানে তার টপ থেকে র্যাঙ্ক 12 আর বটম থেকে ধরলাম এক্স। এই দুটো যোগ করে এখান থেকে 1 বিয়োগ করলে আমি বলেছি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পাওয়া যায়, এই যে সেটাই বলে দিয়েছে 40। এখান থেকে এক্স এর মান বেরিয়ে যাবে, আর কিছু নেই। ঠিক আছে, একদম সিম্পল ব্যাপার। একজনের র্যাঙ্ক একদিক থেকে 12 বলা আছে, আরেক দিক থেকে কত জিজ্ঞেস করেছে, সেটা মানে নেই, সেটা আমি এক্স ধরেছি। দেখো এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করেছি, এই ফর্মুলাটা, এই যে এটা 6 + 5 - 1 = 10, যেটা সেটা
একদিক থেকে র্যাঙ্ক বলেছে 12, মানে 6 এর ভ্যালু ওখানে, মানে 6 এর ইকুইভ্যালেন্ট ভ্যালুটা 12 বলা ছিল। 5টা আমাকে বার করতে বলেছে, ওটা দেয়া ছিল না, ওর জায়গায় x ধরেছি, তার থেকে 1 বিয়োগ করেছি, ইকুয়াল টু টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। সেটা এখানটা আমি বার করেছিলাম, আর এই কোয়েশ্চেনে ওটা বলে দিয়েছে 40। 40 পুট করে দিয়েছি, তাহলে x এর মান বেরিয়ে গেছে 29। বল, এটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে? নেই, থাকার কথাও নয়, তাহলে আমি পরেরটাই প্রসিড করছি। একটু প্র্যাকটিস যাতে বেশি হয়, তাই একই টাইপের দু একটা অঙ্ক রাখা হয়েছে, যাতে জিনিসটা মাথার মধ্যে ভালোভাবে বসে। রিনাইট 7th from the left hand and 15th from the right hand in a row. How many persons are there in the row? একদম ডিরেক্ট। কত আনসার হবে বল? 21। 21 আনসার হবে। কারেক্ট একটু চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। পরেরটাই যাচ্ছি। এখানে বলেছে দেখো, অমিত ইজ ranks ahead of Suresh in a class of 45 students. If Suresh is 25th from the top, what is Amit's rank from the bottom? কিছু জন স্টুডেন্ট আছে এরকম ভাবে পরপর, ধরো সাপোজ এখান দিয়ে 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 এখানে পরপর ডট 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 ডট, ধরো কি এখানে আছে সুরেশ, ঠিক আছে? আচ্ছা, এখানে টপ বটম বলেছে, ধরে নাও যে এদিকটা আমি টপ ধরছি, ঠিক আছে, আমার মানে সুবিধার জন্য, লেফট হ্যান্ডটা টপ। তাহলে এদিক থেকে সুরেশের র্যাঙ্ক বলেছে 25th, ঠিক আছে? এদিক থেকে সুরেশের র্যাঙ্ক বলেছে 25th। তোমরা আমাকে বলো, তো টোটাল ক্লাসে 45 জন স্টুডেন্ট আছে, তাহলে টপ থেকে বা লেফট হ্যান্ড থেকে যদি সুরেশের র্যাঙ্ক 25 হয়, তাহলে বটম বা রাইট হ্যান্ড থেকে সুরেশের র্যাঙ্ক কত হবে? এইটা তো 25 বলেছে টপ থেকে বা লেফট হ্যান্ড থেকে, আমি ধরেছি লেফটটাকে টপ ধরে নিয়েছি, তাহলে এদিক থেকে র্যাঙ্ক কত? অবভিয়াসলি 21। একটা পার্টিকুলার যে আছে তার টপ থেকে র্যাঙ্ক হচ্ছে 25, বটম থেকে র্যাঙ্কটা আমি ধরে নিয়েছি x, তাহলে টোটাল নাম্বার অফ কত হবে? দুটো যোগ করে এক বিয়োগ, সেটা 45 বলে দিয়েছে, তা সেখান থেকে x এর ভ্যালু আমার মিলে গেছে 21। মানে এদিকটা হচ্ছে বটম, তাহলে বটম এন্ড থেকে সুরেশের র্যাঙ্ক হচ্ছে 21, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, আমাকে জানতে চাইছে হোয়াট ইজ অমিতস র্যাঙ্ক ফ্রম দা বটম এন্ড। অমিত কোথায় আছে? অমিত ইজ 10 ranks ahead of সুরেশ, মানে অমিত কিন্তু এরকম কোন একটা পজিশনে আছে এবং সুরেশের থেকে 10 র্যাঙ্ক আগে আছে বলেছে। তাহলে তুমি এমনি ভাবো, যদি সুরেশের র্যাঙ্ক বটম থেকে 21 হয়, তাহলে অমিতের র্যাঙ্ক কত হবে? 21 + 10 31। অমিত তো আরো এদিকে আছে, এইদিকে আছে, কারণ মানে অমিত তো টপের দিক থেকে আছে, মানে অমিত তো আগে আছে সুরেশের চেয়ে। সুরেশের র্যাঙ্ক যদি আমার এই দিক থেকে 21 পাই, আর অমিত যদি তার 10 ঘর আগে থাকে, তাহলে অমিতের র্যাঙ্ক কত হবে? এটা কি তোমাদের 31 এসছে মানে আনসার? হ্যাঁ হ্যাঁ স্যার 31। স্যার আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। মানে মানে যেহেতু অমিতের র্যাঙ্কটা বটম থেকে চেয়েছিল, সেই জন্য সুরেশের র্যাঙ্কটা আমি বটম থেকে বার করে নিয়েছি আগে 21 দিয়ে। বলছে যে মানে মানে তলা থেকে সুরেশের র্যাঙ্ক 21, আর সুরেশের 10 মানে 10th পজিশন আগে আছে অমিত, তাহলে অমিত আর মানে হচ্ছে যোগ করে দিলাম আরো বটম থেকে, মানে বটম থেকে অমিতের র্যাঙ্ক হলো 31। যদি বলতো অমিতের র্যাঙ্ক টপ থেকে কত, তাহলে আরো ইজি, 45 থেকে এই 31 বিয়োগ করতাম, করে 1 যোগ করে দিতাম। মানে এই যে অমিতের র্যাঙ্ক
সাপোজ ধরো এখানে অমিত আছে, এর র্যাঙ্ক আমি বটম থেকে পেলাম 31। তাহলে যদি আমার এদিক থেকে চাইতো তাহলে কত হচ্ছে, এই 45 থেকে 31 বিয়োগ করতাম, করে 1 যোগ করে দিতাম, মানে আনসার হতো 15। যদি বলতাম আমাকে টপ থেকে কত, টপ থেকে অমিতার র্যাঙ্ক কত, তাহলে আনসার হতো 15। কেন বলতো তখন হতো, কারণ তখন আমরা অমিতের র্যাঙ্ক বটম থেকে 31 পেয়েছি, আর আমি তখন ধরতাম টপ থেকে অমিতের র্যাঙ্ক এক্স, তাহলে এই দুটো আবার সেই যোগ করতাম, করে 1 বিয়োগ করে আমি 45 পুট করে দিতাম। দেখো এটা দিয়ে করলে তোমার তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে 31 প্লাস এক্স সমান আমার আসতো 46, এক্স এর ভ্যালু চলে আসতো 15। এই একটাই সূত্র, দেখো এই যে এই সূত্রটাই সব জায়গায় বানাচ্ছি, মানে এর ইউজ হচ্ছে। একটা র্যাঙ্ক দুই দিক থেকে বলা থাকলে সেগুলো যোগ করে তার থেকে 1 বিয়োগ করলে টোটাল নাম্বার অফ পিপল বা স্টুডেন্টস কত আছে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি নেক্সট টাই প্রসিড করি। আচ্ছা এখানে এটা কি দিয়েছে, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে দিয়েছি। 5 boys A B C D E are sitting in a row, B each to the right of A and to the left of C, D each to the left of A, who is in the middle? আচ্ছা 5 জন আছে বলেছে। এটা স্যার সিটি এমসিকিউ তে কোয়েশ্চেন দিয়েছিলেন। এটা ছিল এমসিকিউ তে? আচ্ছা হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা থাকতে পারে, মানে এমসিকিউ প্রশ্নগুলো আমরা দেখছি, যদিও তোমাদের সব তো আমরা মনে রাখছে না কোথায় কোন থেকে দিচ্ছি। আচ্ছা যদি যদি থাকে ভালো, একবার সলভ হয়ে যাবে। আচ্ছা তোমাদের যেটা বলা সেটা হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজেলের ক্লাস কিন্তু কেউ মিস করবে না, লাইভ ক্লাস ওইগুলো খুব ইম্পর্টেন্ট ক্লাস, আর অবশ্যই সিলোজিজম তার সাথে থাকবে। আচ্ছা দেখো এটা কি বলেছে, 5 জন স্টুডেন্টের মধ্যে দাঁড়াও, সিটিং এর বি ইচ টু দ্য রাইট অফ এ, আমি এ কোথায় আছে কিন্তু জানি না, আমাকে বলেছে এ যেখানেই থাকুক বি হচ্ছে এর ডান দিকে আছে, অ্যান্ড টু দ্য লেফট অফ সি, এবং সি এর বাঁ দিকে আছে। মানে বলছে বি ইচ টু দ্য রাইট অফ এ, বি এর ডান দিকে, অ্যান্ড টু দ্য লেফট অফ সি, এবং সি এর বাঁ দিকে। ডি ইচ টু দ্য লেফট অফ এ, ডি ইচ টু দ্য লেফট অফ এ, তাই তো? এই কটা কন্ডিশন আমাকে বলে দিয়েছে। হু দিয়ে বলছে হু ইজ ইন দ্য মিডিল। তাহলে দেখো এই কন্ডিশন যদি আমায় স্যাটিসফাই করতে হয়, ই এর পজিশনই তো বলা নেই, তাহলে মিডিল এখানে পাবো কি করে? এখানে এ আর বি দুটোই তো হচ্ছে, ই এর পজিশন তো দুটোই হচ্ছে। দাঁড়াও দেখছি এটা, বি ইচ টু দ্য রাইট অফ এ, বি ইচ টু দ্য রাইট, তাও আবার এক্সাক্ট রাইট মানে শব্দটা ইউজ করেনি দেখছি, যাক তো আমি ধরে নিলাম এক্সাক্ট রাইট। বি ইচ টু দ্য রাইট অফ এ অ্যান্ড টু দ্য লেফট অফ সি, ডি ইচ টু দ্য লেফট অফ এ। আচ্ছা একটা জিনিস আমি দেখছি, দেখো এর পজিশন কি এখানে হতে পারে? হবে না কোনোদিন, তাহলে আমি ডি কে আর পাবো না, বাঁদিকে আর ডি কে বসানোর জায়গা নেই। এর পজিশন এখানে আসতে পারে, তাহলে আমার সিকোয়েন্সটা আসছে এরকম, ঠিক আছে? এর পজিশন কি আমার এখানে আসতে পারে? এর পজিশন যদি এখানে আসে তাহলে এর বাঁদিকে থাকবে ডি, এর এদিকে থাকবে, সরি এর পরে থাকবে বি, তাই তো? বি এর পরে থাকবে সি, সেক্ষেত্রে আমি ইটাকে এখানে পুট করতে পারি, এটা গেল। তাহলে এইটা হতে পারে, এটা হতে পারে। এবার দেখো এর পজিশন কি আমার আচ্ছা এটা তো হবে না বলে দিলাম, এটা হতে পারে এর পজিশন এখানে, একটা ধরেছি এর পজিশন এখানে, এর পজিশন এখানে কখনোই হবে না, কারণ তাহলে এদিকে বি আর সিটাকে আমি নিয়ে আসতে পারবো না। সুতরাং আমার কেস হচ্ছে দুটো, আইদার এইটা অথবা ওইটা। এইবার দেখো যদি আমি ফার্স্ট কেস নিই তাহলে আমার মিডিলে আসছে বি, এখানে আমার কন্ডিশন স্যাটিসফাই করছে, দেখো বি ইজ টু দ্য রাইট অফ, বি ইজ টু দ্য রাইট অফ এ আছে, অ্যান্ড টু দ্য লেফট অফ সি আছে, আর ডি ইজ টু দ্য লেফট অফ এ আছে, তাহলে আমার কন্ডিশন স্যাটিসফাই করছে। এই কেসটা যদি নিই এখানে আমার কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে একটাতে আনসার আসছে বি, একটাতে আনসার আসছে এ। এটা একটু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, যদি আসে তাহলে তোমাদের পিএসসি দেবে না,
এখানে যেখান থেকে তোলা হয়েছে একটু প্রশ্নটা ভুল ছিল। আর যদি আসে তাহলে একটা অপশন দিতেই হবে, আইদার এ অর বি। ওকে, এটা কি আর কারণ অন্যভাবে মানে মানে কোনো আনসার আসছে দেখো তো। এই দুটো জায়গায় এ হতে পারে, আইদার না এই স্যার পজিশনে অন্যভাবে অথবা এই আসছে না, পজিশনে। হ্যাঁ, এ এর পজিশন এই ফার্স্টে হবে না, এখানে হবে নর্থ না, বা এখানে হবে না। সাউথ এটাও বলা যায় না। হ্যাঁ, কি বলছো? দুটো স্যার আনসার এই আসছে, একটা মানে আসছে বি, অ্যারেঞ্জমেন্টটা একটা আসছে কোচিং A। ক্লাস, তাই তো, দুটো আসছে না আনসার। হ্যাঁ দুটোই আসছে। আমি বলছি যে দুটোই ট্রেকিং টু আসছে। নর্থ বা সাউথ এরকম কিছু বলেও দেওয়া নেই, না, মানে বা অ্যারেঞ্জমেন্টটা ওরা যেভাবে বলছে। হ্যাঁ, বা যদি আমাকে অ্যাটলিস্ট আরেকটা কন্ডিশন দিয়ে দিত, যে সাপোজ ধরো বলা আছে ইচ নট অ্যাডজাসেন্ট টু ডি বা ইচ নট অ্যাডজাসেন্ট টু সি, তাহলেই হয়ে যেত, যদি আর একটা কন্ডিশন বলা থাকতো। যদি আমাকে বলতো ইচ নট অ্যাডজাসেন্ট টু ডি, তাহলে আমি এইটা বাদ দিয়ে দিতে পারতাম তখন সেক্ষেত্রে। বা সি যদি বলতো যে ই সি এর পাশে বসবে না, তাহলে এইটা বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু আমাকে কিছু বলেনি আর কি, তাই আমি দিতে পারছি না। অ্যাডজাসেন্ট তো কথাটা স্যার একটু, হ্যাঁ কি বলছো, একটু জোরে বলো। অ্যাডজাসেন্ট কথাটা মানে স্যার, মানে অ্যাডজাসেন্ট বলতে? অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, আচ্ছা, তাহলে এটা যদি এই কন্ডিশনই দেয় তাহলে আইদার একটা অপশন দিতে হবে, মানে এছাড়া করা যাবে না। এই ধরনের প্রশ্ন এলে আসবেও মানে তোমরা যখন মেন্স পরীক্ষা দেবে, এটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু পিএসসি পরীক্ষায় মোটামুটি ভাবে পেপার 6-এ 6 থেকে 7টা প্রশ্ন ভুল দেয়। ওরা ইচ্ছা করে দেয় নাকি ওদের হয়ে যায় ভগবান জানে। প্রত্যেক বছর থাকে 5টা থেকে 7টা প্রশ্ন ভুল, আইদার আনসার মিলবে না অথবা ডাবল আনসার, এই ধরনের থাকে। তো কিছু করার নেই, সেটা ধরো সেই, এটা সেই ধরনের একটা এখানে দিয়ে দিয়েছে। এই ধরনের প্রশ্ন দিলে সব থেকে সমস্যা যেটা হয়, এক্সাম হলে আমাকে আবার ক্রস চেক করতে হয় যে এই প্রশ্নটা ভুল আছে না আমি ভুল করলাম, তাতে একটা টাইম নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো, আমাদের নিজের উপর কনফিডেন্সটা গ্রো করবে। পরীক্ষায় যদি আমাদের আনসার না মেলে, হার্ডলি আমরা একবার চেক করব যে আমার কোথাও মানে ক্যালকুলেশনে ভুল গেল কিনা। তারপরেও যদি দেখি মিলছে না, তার মানে ধরে নেবো প্রশ্ন ভুল আছে, আমি বেরিয়ে যাবো, আর টাইম আমাদের ওয়েস্ট করবো না। আচ্ছা, পরেরটাই মুখ করছি। এটাতে বলেছে দেখো, ইন এ রো অফ স্টুডেন্টস মিতা ইজ 13 ফ্রম দ্য লেফট, আফটার 2 নিউ স্টুডেন্টস জয়েন বিফোর হার, সি বিকামস 15th ফ্রম দ্য লেফট। অবভিয়াসলি এটাই হবে, লেফটে যদি আরো দুজন জয়েন করে তো 15th হয়ে যাবে। হাউ মেনি স্টুডেন্টস আর অরিজিনালি দেয়ার। এরকম ভাবে কিছু স্টুডেন্টস আছে, এরকম ভাবে যেতে যেতে এখানে ধরো সাপোজ আছে মিতা, তার পজিশন বলা আছে লেফট থেকে 13th। এবার যদি আগে আরো দুজন জয়েন করে, সে কোথায় জয়েন করবে বলেনি, বলছে দুটো নিউ স্টুডেন্টস জয়েন বিফোর হার, সেটা ইমিডিয়েট বিফোর হতে পারে বা এর মধ্যে, মানে এইটুকুনির মধ্যে যেখানেই জয়েন করুক না কারণ অবভিয়াসলি তার র্যাঙ্ক তো 15th হয়ে যাবে লেফট থেকে, সেটাই বলেছে। তার বাদিকে যদি আরো দুজন আসে, অবভিয়াসলি তার র্যাঙ্ক 15th হয়ে যাবে। তাহলে সেখান থেকে কি আমি ডিটারমাইন করতে পারবো যে হাউ মেনি স্টুডেন্টস আর অরিজিনালি দেয়ার? না হবে না, না। 15 ফ্রম রাইট থাকলে তাও হতো। হ্যাঁ, কারণ আমি তার রাইট নিয়ে কোনো ইনফরমেশন আমাকে প্রোভাইড করাই নেই, রাইটে একজন আছে, দুজন আছে, তিনজন আছে, কিছু বলা নেই। রাইট থেকে যদি কোনো ইনফরমেশন দেওয়া থাকতো তাহলে আমরা বলে দিতাম যে কতজন স্টুডেন্টস আছে। যেহেতু তার দুটো পজিশনই আমরা লেফটের রেসপেক্টে পাচ্ছি, একবার 13 আর একবার দুজন অ্যাড হওয়ার পরে 15, সুতরাং আমি এখানে বলতে পারবো না যে কতগুলো টোটাল স্টুডেন্ট আছে। কারণ এইটা আমার মিসিং, যে রাইট থেকে ওর র্যাঙ্ক কত ছিল, এইটা হচ্ছে মিসিং। অর্ডার আর র্যাঙ্কিং এর প্রশ্ন পিলিতেও থাকবে, পিলিতে একটা দুটো দেয়, মেন্সেও দেয়। তো সুতরাং এটা আমরা এই চ্যাপ্টারটা একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখবো। দেখো এখানে বলেছে অমিত ইজ 7th ফ্রম লেফট and Sumit is 10th from right in a row of 25 students. How many students are there between them? তোমরা যেটা বললাম আগে, বলেছিল একটা র্যাঙ্ক দেখো, লেফট থেকে যে র্যাঙ্ক সেটাকে এ ধরলাম, সেটা আমার বলা আছে 7। রাইট থেকে যেটা, রাইট বলেছে, হ্যাঁ ফ্রম দ্য রাইট, রাইট থেকে যেটা সেটা বলা আছে 10th। তাহলে আমি দুটো যোগ করলাম, a প্লাস বি, আমার আসলো 7 প্লাস 10 মানে 17। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বলেছে 25। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বলেছে 25। তাহলে আমার জিনিসটা কি দাঁড়ালো,
a প্লাস বি লেস দ্যান এন, এই ফর্মুলাটা আমি বলেছিলাম যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে যে a প্লাস বি লেস দ্যান এন, তাহলে তাদের মধ্যিখানে স্টুডেন্টস বার করার সূত্রটা হচ্ছে একদম ডিরেক্ট আমি বসিয়ে দেবো, n মাইনাস a প্লাস বি। দেখো একদম প্রথমে তোমাদের দেখিয়েছিলাম, এই যে যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে তখন আনসার হচ্ছে n মাইনাস a প্লাস বি। যখন n এর ভ্যালুটা a প্লাস বির চেয়ে বড়, তখন মধ্যিখানে স্টুডেন্টস বার করতে গেলে এটা অ্যাপ্লাই করতে হয়। তাহলে এখানে আমি আর কিছু ছবি টবি আঁকবো না, অ্যাকচুয়ালি মুখোমুখি হবে আমার এটা। আমি যখনই মনে মনে কল্পনা করে নেবো 17 25 মানে হচ্ছে 25 ছোট, মানে এনটা বড়, তখন সঙ্গে সঙ্গে 25 মাইনাস 17 মানে 8 হয়ে যাবে আনসার। দেখো কারো যদি বুঝতে অসুবিধা থাকে বলো। ঠিক আছে, তাহলে আমি পরেরটাতে গেলাম। In a row of 20 students, Meena is 18th from the left and Tina is 15th from the right. দেখো একটা লেফট থেকে বলেছে, আমি বলেছি যেটা লেফট থেকে বলবে সেটা কে ধরে নেবে, সেটা বলা হচ্ছে 18। টিনা হচ্ছে রাইট থেকে, মানে বি ধরে নিলাম, সেটা বলা আছে 15। তাহলে a প্লাস বির ভ্যালু আমি বার করছি, 18 প্লাস 15 মানে 33। আর টোটাল নাম্বার আমার স্টুডেন্টস আমাকে কত বলা আছে, 20। তাহলে আমার কন্ডিশনটা কি হলো, সিন্স a প্লাস বি গ্রেটার দ্যান n, a প্লাস বি যখন n এর চেয়ে বড় হয়ে যায়, আগে দেখো a প্লাস বি লেস দ্যান n ছিল, এটা a প্লাস বি লেস দ্যান n ছিল, এখানে a প্লাস বি গ্রেটার দ্যান n হয়ে গেছে, তখন হাউ মেনি স্টুডেন্টস আর বিটুইন দেম বলতে গেলে আমার আনসার কি হয়, কোন কোন ফর্মুলা তোমাদের বলেছিলাম আশা করি মনে আছে, সেটা হলো a প্লাস বি মাইনাস n প্লাস 2, a প্লাস বি মাইনাস n প্লাস 2। দেখো a প্লাস বি এর ভ্যালু বেরিয়েছে আমার 33, পুট করে দিলাম। n এর ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে n এর ভ্যালু 20, তাহলে 20 প্লাস 2 22 আর কি, মানে 33 মাইনাস 22 মানে আনসার হয়ে গেল 11। দেখো এটা আগে বলেছিলাম, এই 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 যে ফর্মুলাটার কথা তোমাদের আগে বলেছিলাম, এই ফর্মুলাটার কথা একদম শুরুতে, এই যে এই ফর্মুলাটা, এটাই এখানে অ্যাপ্লাই করলাম। এই যে কন্ডিশন ছিল যখন a প্লাস বি এর ভ্যালু n এর চেয়ে বড় হবে, এই কন্ডিশনটা যখন হবে তখন আমি এটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে আমি মুভ করি আর একটু। দেখো নেক্সট যেটা কোয়েশ্চেনটা বলা আছে পড়ো, ইন এ ক্লাস অফ স্টুডেন্টস রমেশ ইজ 9th ফ্রম দ্য টপ এন্ড সুরেশ ইজ 17th ফ্রম দ্য টপ। আচ্ছা দুটোই টপ থেকে বলেছে। ইফ দে ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন হাউ মেনি স্টুডেন্টস উইল বি বিটুইন দেম। আচ্ছা বলো এটা কিভাবে করবে বলো দেখি তোমরা। স্যার ইন্টারচেঞ্জের একটা ফর্মুলা বলেন, ওটাতে হবে? না, ওটাতে তো আবার রাইট থেকে একটা থাকতে হবে, তবে তো ওটা হবে। এটা তো দুটোই টপ থেকে, মানে বটম থেকে তো কিছু দেখতেই পাচ্ছি না। এটা কোশ্চেনটা তোমাদের দিয়েছে অ্যাকচুয়ালি বোকা বানানোর এটা জন্য। তো ইন্টারচেঞ্জ করেছি, স্যার, ইন্টারচেঞ্জ তুমি করে আম- আগে যতজন মাঝে থাকতো তুমি এখনো ততজনই মাঝে থাকবে। একদমই তাই। একই জন থাকবে তো স্যার।
হ্যাঁ, একদমই তাই, চেঞ্জ এটা তো তোমাকে কিছু হবে না। জন্য চেঞ্জ দিয়েছে। কিছু হবে না। ওরা নিজেদের পজিশন 70 ইন্টারচেঞ্জ - 9 করলে, করলেই তো হবে। হ্যাঁ, ওরা নিজেদের পজিশন ইন্টারচেঞ্জ করলে ওদের র্যাঙ্ক হয়তো লেফট বা টপ বা বটম থেকে চেঞ্জ হয়ে গেল, কিন্তু ওদের মধ্যেকার স্টুডেন্ট তো সেমই থাকবে। ফলে 9 আর 17 মধ্যে কতজন আছে দেখো, 10, 11, 12, 13, 14, 15, 16, 7 জন। তাহলে ইন্টারচেঞ্জ করার পরেও 7 জন থাকবে। এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে দেবে, না ঘাবড়ে গিয়ে একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। বল, এটা মানে এটা কি কারোর বুঝতে অসুবিধা আছে? যারা তো পেরেছে পেরেছে, বাট সবাই রেসপন্স করছে না, তাই বলছি। বুঝতে পেরেছে তো সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইরকম একটা জিনিস বলে, ধর একজনের পজিশন লেফট থেকে বলেছে 3rd, আর একজনের বলেছে লেফট থেকে হচ্ছে 5th। তাহলে এদের মধ্যে কজন আছে? একজন। এবার এ যদি এখানে যায় আর এ যদি এখানে যায়, তাহলে সে এদের মধ্যে একজনই থাকবে। এই জিনিসটাই বলতে চাইছি। আচ্ছা, নেক্সট অঙ্কে আমি চাই। In a row, Komal is 11th from left end and Sonam is 15th from right end. When they interchange their position respectively, then Sonam becomes 21st from the right end. Then what will be Komal's position from left? আচ্ছা, from left after interchanging. এখানে কমলের পজিশনটা বললো বলে আমি একটু ছবিটা হয়তো আঁকবো। যদি আমাকে বলতো, আচ্ছা এখানে প্রথমে বললো, যদি বলতো টোটাল নাম্বার অফ পিপল কতগুলো আছে, ঠিক আছে, তাহলে কি আনসার হতো? 31। কারণ কমলের যখন লেফট থেকে 11th পজিশনে আছে, যখন ইন্টারচেঞ্জ করে সোনাম হচ্ছে কমলের পজিশনে গেল, তখন তার মানে বোঝা যাচ্ছে কমলের রাইট থেকে পজিশন ছিল 21st, আর তাহলে ওটা 11th ছিল, তাহলে ওদিকে টোটাল সংখ্যা দাঁড়াচ্ছে 21 + 11 - 1, 31। আই থিঙ্ক সি ইজ রাইট। দেখো, আমি তোমাকে বলেছিলাম যে আফটার ইন্টারচেঞ্জের পরে যদি রাইট শব্দটা মানে দেয়া আছে, যেহেতু আমি শুধু লেফটটা দেখবো, এটা প্রথমেই বলেছিলাম যে আফটার ইন্টারচেঞ্জের পরে কি ভাষাটা দেয়া আছে পড়বে। এখানে যেহেতু রাইট আছে, সুতরাং এই আগের রাইটটা আমি আর নেবো না, এটা আমি আর নেবো না, আমি শুধু লেফটটা দেখবো। কোথায় লেফট বলা আছে? লেফট দেখো 11 আর রাইট বলা আছে 21, তার মানে দুটো আমি যোগ করবো, করে 1 বিয়োগ করবো। তার মানে হচ্ছে আমার 32 - 1 মানে 31। তাহলে টোটাল নাম্বার যদি বলতো যে কতজন আছে, আমার আনসার হতো 31। ঠিক আছে, এই কনসেপ্টটা আগে ক্লিয়ার হওয়া দরকার। এইবার আমি একটু আঁকছি, দেখো। ধরো এটা কমল, ঠিক আছে, ধরো এটা কমলের পজিশন, লেফট থেকে বলা আছে 11। আর এটা আছে ধরো সোনাম, এটা বলা আছে রাইট থেকে 15th। এবার এদের নিজেদের পজিশন ইন্টারচেঞ্জ করেছে। আমি কমলটাকে দেখবো, কারণ মানে আমাকে দেখো জানতে চেয়েছে হোয়াট উইল বি কমলস পজিশন ফ্রম দ্য লেফট আফটার ইন্টারচেঞ্জিং। মানে যখন ইন্টারচেঞ্জ করেছে, কমল চলে এসছে এখানে চলে এসছে, মানে আফটার ইন্টারচেঞ্জিং কমল আছে এখানে, এই জায়গাটাতে। তাহলে তুমি একটা জিনিস দেখো, কমল এখানে চলে এসছে, মানে রাইট এন্ড থেকে কমলের পজিশন 15th। যেহেতু রাইট এন্ড থেকে সোনামের পজিশন 15th বলে দিয়েছিল শুরুতে, তাহলে আফটার ইন্টারচেঞ্জিং রাইট এন্ড থেকে এখন কমলের পজিশন 15th, মনে আছে 15। আর আমি পেয়ে গেছি টোটাল নাম্বার অফ পিপিল আছে হচ্ছে 31, বের করেছি আজ। কিভাবে বের করলাম? এই যেটা বললাম, এটা ভাবে, যেটা ও বললো। তাহলে টোটাল 31 জন আছে, তার মধ্যে থেকে আফটার ইন্টারচেঞ্জিং কমল ডান দিক থেকে 15 নম্বর পজিশনে আছে। তাহলে বাঁ দিক থেকে কত নম্বর পজিশনে আছে? মানে আমার আনসার হয়ে যাবে 17। যদি যদি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে সেই একটাই ফর্মুলা আমি মনে রাখবো, ওটা ইউজ করবে।
আফটার ইন্টারচেঞ্জিং এটা তো বুঝতে কোনো অসুবিধা নেই যে আফটার ইন্টারচেঞ্জিং ডান দিক থেকে কমলের পজিশন 15, কারণ আমাদের একদম শুরুতে মানে নিচে ডান দিক থেকে সোনামের পজিশন বলা ছিল 15। তাহলে যখন সোনামের পজিশন যা বলা ছিল আফটার ইন্টারচেঞ্জিং কমলের পজিশন তাই হয়ে গেছে। তাহলে কমলের পজিশন এখন ডান দিক থেকে 15 আর বাঁ দিক থেকে আমি ধরলাম এক্স। তাহলে কতজন স্টুডেন্ট আছে যদি আমি বার করতে বলতাম কি মানে আমি কি করতাম 15 প্লাস এক্স দুটো যোগ করে -1 করে দিতাম, সেটার ভ্যালু আমার 31 এখান থেকে বেরিয়েছে টোটাল নাম্বার। তাহলে তুমি যদি এখান থেকে করো তাহলে 15 প্লাস এক্স দিয়ে আমার দাঁড়াবে 32, তার মানে এক্স ইকুয়াল টু দাঁড়াবে 17। দেখো এটা যদি কারো বুঝতে অসুবিধা হয় বলো। যারা বুঝতে পারছো তারা তো পারছো, যদি কারোর বুঝতে অসুবিধা হয় হয়তো বলতে চাইছো না বা পারছো না, বাড়িতে একবার গো থ্রু করবে, করার পরে মানে আমার রেকর্ডেড ভিডিওটা দেখবে, তারপরেও যদি ফার্দার অসুবিধা হয় আমাকে পার্সোনালি আবার জিজ্ঞেস করবে, কারণ অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং ছাড়া যাবে না। যে বুঝতে পারলাম না ছেড়ে দিয়ে বেরিয়ে গেলাম অন্য চ্যাপ্টার থেকে করবো হবে না, এটা খুব ইজি চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আমরা ছাড়তে পারবো না। ঠিক আছে, আচ্ছা দেখো পরেরটা একটু পড়ো সবাই। In a row, Varun is 15 from left and Varun is 9th from right. After interchange, Varun becomes 18th from right. How many people are there in the যে আগের বার বলেছিলে ও মানে তুমি ছাড়া অন্য কেউ বলো। 18 প্লাস 15 33 মাইনাস 1 32। হ্যাঁ, যেহেতু আফটার ইন্টারচেঞ্জ রাইট শব্দটা আছে আমি আগে লেফট শব্দটা শুধু দেখবো, তাহলে 18 আর 15 আমি যোগ করবো, করলে হবে 33, তার থেকে 1 বিয়োগ করবো, আনসার হবে 32। সবাই বুঝতে পেরেছো বলো। আচ্ছা এই কালিটা আমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে, আমি এই কালিতে চলে গেলাম না। সার্কেল করলে এটা যে কেন আসে আমি জানি না, আমি অনেকভাবে দেখেছি আগে কিন্তু বুঝতে পারিনি। সার্কেল করলেই একটা ওরকম একটা সাইন চলে আসে হঠাৎ করে। যাকে অঙ্কটা বুঝতে পেরেছি কিনা বলো। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এরকম একটা ব্যাপার ছিল, এখানে ধরো অরুণ ছিল যার ভ্যালু ফ্রম লেফট বলেছিল 15, আর এদিক থেকে যেতে গিয়ে ধরো এখানে বরুণ ছিল এই জায়গাটা, এর ভ্যালু রাইট থেকে বলেছিল 9th। আফটার ইন্টারচেঞ্জ বরুণ হয়ে গেছে 18th, মানে আফটার ইন্টারচেঞ্জ বরুণ এখানে চলে এসছে, তখন বলেছে ওর ভ্যালু এই যে 18th হয়ে গেছে। আফটার ইন্টারচেঞ্জ এখানে যখন বরুণ এসছে তখন ওর ভ্যালু যে 18th বলছে না, 18th এটা এদিক থেকে বলছে, রাইট সাইড থেকে। তাহলে দেখো একই জায়গার ভ্যালু একবার লেফট থেকে পেয়েছি 15th, একবার রাইট থেকে পেয়েছি 18th। যখনই এটা হয় একদম একের অঙ্কটাতেই বলেছিলাম টোটাল নাম্বার বার করতে গেলে দুটো যোগ করে 1 বিয়োগ করতে হয়, সেটাই করা হয়েছে 32। ঠিক আছে, তাহলে আমি মুখ করলাম। আর কি আছে অঙ্ক? আচ্ছা আর অঙ্ক নেই, এই কটাই আমি রেখেছিলাম। আমার মনে হয়েছে যে অর্ডার আর র্যাঙ্কিং থেকে এই যা যা টাইপ বলেছি এই টাইপের অঙ্কই আসে পরীক্ষা, এর বাইরে আসে না। তাহলে আমি অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংটা এখানে স্টপ করবো। আর একটা কিন্তু আজকে বোঝানোর জিনিস আছে, সেটা হলো ডাইস। যদি তোমরা বলো অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং আর কোনো প্রশ্ন নেই তাহলে আমি ডাইসে মুভ করবো। বলছি ওই 9 দাগের অর্ডার এন্ড র্যাঙ্কিং এ আমাকে তাহলে প্রথমে টোটালটা বার করে নিতেই হবে তাই না? নয়তো তো আমি বার করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটালটা বার করে নিতে হচ্ছে এখানে। এবার আমি ডাইসটা খুলবো।
ডাইস করা, আচ্ছা তো আমি একটুখানি 1 মিনিটের একটা গ্যাপ দিচ্ছি, কারণ দুটো আলাদা চ্যাপ্টার তো হয়তো অনেকের একটু সমস্যা হবে। আমি 1 মিনিটের একটা গ্যাপ দিচ্ছি, তারপরে আমি ডাইসটা শুরু করছি। বেশ, আচ্ছা, ডাইস থেকে আমাকে যে প্রশ্ন দেয়, ডাইস জিনিসটা আমাদের দুটো জায়গায় ইউজ হয়, যখন প্রবাবিলিটির অঙ্ক করাবো তখন ইউজ হবে, আর এমনি নর্মাল ডাইস থেকে প্রশ্ন দেয়। জেনারেলি যে প্রশ্নটা আমাদের এখানে দেয় সেটা হলো অপোজিট সাইডটা জিজ্ঞেস করে, যে 3-এর অপোজিটে কে আছে, 1-এর অপোজিটে কে, 5-এর অপোজিটে কে, দুটো ফিগার আমাদের দিয়ে দেয়, দিয়ে অপোজিটটা বার করতে পারে। খুব সিম্পল জিনিস, শুধু দুটো জিনিস আমরা মনে রাখবো, দেখো। হ্যাঁ, ঠিক আছে। ছবিটা একটু ঠিকঠাক হচ্ছে না হয়তো, বাট তোমরা বুঝে নেবে। তিনটে সাইড আমাকে, তিনটে মানে তিনটে পোর্শন আমরা দেখতে পাই ডাইসকে, আমরা যেভাবেই রাখি না কেন। সাপোজ ধরো এখানে দেয়া আছে এরকম, একটাতে দেয়া আছে 2-6-5, একটাতে দেয়া আছে 8-5-2। সরি, 8টা আমি ভুল করলাম এখানে, 1 মিনিট ধরো। ধরো এটা দেয়া আছে, ঠিক আছে, দিয়ে আমাকে প্রশ্ন করেছে যে তাহলে 1-এর অপোজিটে কে আছে, মানে যে সাইডে 1 লেখা আছে তার অপোজিটে কি আছে। এটা খুব ভালো করে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, পরে যখন অনেক অঙ্ক করবে তখন কিন্তু ভুলে যাবে, সেই কারণে বারবার বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখনই দেখবে ডাইসে এমন ফিগার দিয়েছে যার দুটো পোর্শন ম্যাচ করে গেছে, যেমন এই ফিগারটা দেখো, বাঁদিকেরটাতেও 2 আর 5 আছে, ডান দিকেরটাতেও 2 আর 5 আছে, যখন দুটো সাইড ম্যাচ করে গেছে আমি আর কোনো রুল ফলো করব না, আমি ডিরেক্টলি বলবো 6-এর অপোজিটে 4 আছে। মানে ফার্স্ট ফিগারের যে মানে যে ডিফারেন্ট সাইড আর এইটা যে ডিফারেন্ট সাইড, এরা হবে অপোজিট, কারণ ফার্স্ট ফিগারে 5 আর 2 কমন, সেকেন্ড ফিগারেও 5 আর 2 কমন। তাহলে দুটো ফিগারের যখন দুটো করে কমন হয়ে গেছে, তাহলে বাকি যেটা আছে মানে ফার্স্ট ফিগারে 6 আর সেকেন্ড ফিগারে 4, এরা হচ্ছে অপোজিট। ঠিক আছে, এখান থেকে আমি এটাই বার করতে পারবো যে 6-এর অপোজিটে আছে 4, বাকিগুলো কিন্তু আমি বার করতে পারবো না, কার অপোজিটে কি আছে। এইটা কনফার্ম যে 6-এর অপোজিটে আছে 4, এই দুটো এখনো কনফার্ম না। এখানে 1 হতে পারে, 3 হতে পারে, এখানে 1 হতে পারে, 3 হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট রুল, দুটো করে যদি সেম হয়ে যায় তাহলে 3 নম্বরটা একে অপরের অপোজিট হবে। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রুল, কেন একটু পরেই বুঝতে পারবে। আরেকটা আমি করছি, দেখো। সাপোজ ধরো এখানে দেয়া আছে এরকম একটা জিনিস, প্রথম দেয়া আছে 3-5-6, পরেরটা আছে 1-3-4, দিয়ে তোমাকে প্রশ্ন করেছে, হ্যাঁ তাহলে এই যে এখানটায় 1-এর অপোজিটে কে আছে আমি কিন্তু বলতে পারিনি, ঠিক আছে, 1-এর অপোজিটে কে আছে এখানে আমি বলতে পারিনি, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম। যদি আমাকে এখানে জিজ্ঞেস করতো 4-এর অপোজিটে কে আছে, সঙ্গে সঙ্গে আনসার হয়তো 6। আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি যে এরকম দুটো করে সেম থাকলে কি হয়। আর এইটা যেটা আমরা এখন করছি, এখানে দেখো এখানে আমি কি করে বার করবো। এখানে সাপোজ ধরো আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে এই একই কোশ্চেন আমি রাখলাম, ধরো 3-এর অপোজিটে কে আছে, মানে যে সাইডে 3 লেখা আছে
তার অপোজিটে কে আছে, এটা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে। এখানে দেখো দুটো ফিগারে কি ডাবল করে কমন আছে? নেই। আগেটা যেমন 2 আর 5 কমন ছিল, এখানে দেখো দুটো ফিগারে একটাই কমন আছে, সেটা হলো 3। যখন এরকম সিঙ্গেল কমন থাকবে তখন আমি কি করব দেখো, যেটা দুটো ফিগারের মধ্যে কমন সেটাকে প্রথমে লিখবো। লেখার পরে আমি ক্লকওয়াইজ মুভ করব। 3 থেকে 5 আসি আমি ক্লকওয়াইজ, তাহলে আমি 5 লিখলাম। তারপরে আমি যাব 6 ক্লকওয়াইজ, তাহলে আমি 6 লিখলাম। এই ফিগারেও সেম, এই ফিগারটা যখন করব সেম, প্রথমে 3টা বসালাম। যেহেতু আগের ফিগারে 3 থেকে আমি ক্লকওয়াইজ মুভ করেছিলাম, এটাতেও আমি 3 থেকে ক্লকওয়াইজ মুভ করব, করলে পাচ্ছি 4। সেখান থেকে ফার্দার ক্লকওয়াইজ মুভ করলে আমি পাচ্ছি 1। এই জিনিসটা বোঝো ভালো করে। তাহলে আমি কি করলাম, কমন যেটা সেটা প্রথমে লিখে নিলাম, সেখান থেকে ক্লকওয়াইজ মুভ করছি। ফার্স্ট ফিগারে 3 থেকে ক্লকওয়াইজ গেলে ছিল 5, তারপরে 6। সেকেন্ড ফিগারে 3 থেকে ক্লকওয়াইজ গেলে প্রথমে পেয়েছি 4, তারপরে 1। এটা আমি বসালাম। এটা বসালেই আমার অঙ্কটা হয়ে গেল। ঠিক যার সোজা যে এসছে, মানে 5-এর অপোজিটটা হয়ে গেছে 4, 6-এর অপোজিটটা হয়ে গেছে 6-এর অপোজিটে হয়ে গেছে 1। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো 3-এর অপোজিটে কে থাকবে? একটাই বাকি আছে, 2। কারণ 1 2 3 4 5 6, দেখো 5-এর অপোজিটে হয়ে গেছে 4, 6-এর অপোজিটে হয়ে গেছে 1, আর 3-র অপোজিটে কে থাকবে? একটাই বাকি আছে, তাহলে 3টা কেটে পুট করে দিলাম 2। এখানে আনসার হয়ে গেল 2। এই দুটো কনসেপ্টের উপরই সমস্ত অঙ্ক দাঁড়িয়ে আছে, এর বাইরে আর কিছু নেই। কেন আমি সেকেন্ডেরটা বেশি ইম্পর্টেন্ট বলেছিলাম? অনেক সময় তোমাকে 3টে ফিগার দিয়ে দেবে, 3টে ফিগার দিয়ে দেখবে এমন ফিগার আছে যেখানে একটা করে কমন, আবার তার সাথে দুটো করে কমনও আছে একই কোশ্চেনের মধ্যে। তাহলে যখনই তুমি এই 1 নম্বর রুলটা অ্যাপ্লাই করতে যাবে, ভুল হয়ে যাবে। যদি দুটো করে কমন হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি এটা আগে অ্যাপ্লাই করব, আর আমি কোনো দিকে যাব না। আমি সবসময় খেয়াল করবো দুটো করে কমন আছে কিনা। দুটো করে কমন আর থাকলে আমি আগে সেকেন্ড রুলটা অ্যাপ্লাই করে দেখবো আনসার বেরোচ্ছে কিনা, এবং সেই অনুযায়ী আনসার হবে। সেখানে তুমি যদি ফার্স্ট রুলটা অ্যাপ্লাই করে একটা কমন পুট করে ক্লকওয়াইজ বসিয়ে বসিয়ে করো, ভুল হয়ে যাবে। যেমন সিম্পলি তুমি এই জিনিসটাই দেখো না, এই 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 জায়গাটাতে যদি আমি করতাম কি হতো, এই জায়গাটাতে সাপোজ ধরো আমি ভুল করে দুটো কমন আছে আমার মাথায় নেই, আমি শুধু 5টাকে কমন ধরেছি, এই 5টাকে। এবার আমি বসাচ্ছি প্রথমে 5, তারপরে তার ক্লকওয়াইজ পেলাম, ফার্স্ট ফিগারটা দেখো, 5-এর ক্লকওয়াইজ পেয়েছি 2, তারপরে ক্লকওয়াইজ গেছি 6 হয়েছে। সেকেন্ড ফিগার আমি আবার 5টা বসিয়েছি, 5-এর ক্লকওয়াইজ গেছি 2, 2-এর ক্লকওয়াইজ গেছি 4। এখানে হয়তো মিলে গেছে, 6-এর অপোজিটে 4 এসছে, কিন্তু তোমরা অঙ্ক করতে গিয়ে দেখবে যদি এই যেখানে ডাবল কমন আছে সেখানে যদি তুমি এই ফার্স্ট রুলটা অ্যাপ্লাই করে করতে যাও, ম্যাক্সিমাম জায়গায় ভুল হয়ে যাবে, এটা হবে না। তাহলে দুটো করে কমন থাকলে আমরা অবভিয়াসলি সেই দুটো বাদ দিয়ে এক্সট্রা যে দুটো আছে, যেমন এখানে তোমার ছিল 6 আর 4, সেটাকে ধরে নেবো অপোজিট। আর যদি কোনো ফিগারে একটা করে কমন থাকে, তবেই আমি সেই কমনটা লিখে ক্লকওয়াইজ মুভমেন্ট করাবো। বলো, এই যেটা বললাম এটা নিয়ে কার কি প্রশ্ন আছে? তাহলে আমি একটু অঙ্কে মুভ করি, আমার জিনিসটা বোঝা যাবে। এ দেখো, এখানে আছে 1 5 2 5 6 3, তাহলে কমন আছে একটা, শুধু 5টা কমন। তাহলে আমি কিভাবে করব, যেটা প্রথমে কমন আছে মানে দুটো ফিগার থেকে, সেটা আমি বসালাম 5, তারপরে ক্লকওয়াইজ মুভ করব। তাহলে 5-এর পরে 2, 2-এর পরে 1। সেকেন্ড ফিগারে চলে এলাম, প্রথমে 5 লিখলাম, ক্লকওয়াইজ মুভ করছি 6, আবার ক্লকওয়াইজ মুভ করলাম 3। তাহলে অবভিয়াসলি 2-এর অপোজিটে আছে 6, 1-এর অপোজিটে আছে 3, আর একটাই বাকি আছে 4, তারপরে 5-এর অপোজিটে আছে 4, আনসার হয়ে গেল 4। ক্লিয়ার? যে রুলটা তোমাদের একটু আগে বলেছি 1 নম্বরে, সেটাই শুধু অ্যাপ্লাই করেছি। নেক্সট মুভ করি একটু। হুইচ নাম্বার ইজ অপোজিট টু 2? আচ্ছা, 3 4 6 4 1 2, সেম রুল। এখানে কি কমন আছে তোমরা বলো? 4, একটাই কমন আছে, সেটা হলো 4। তাহলে আমি 4 লিখলাম, ক্লকওয়াইজ মুভ করছি 6, 6 থেকে ফার্দার ক্লকওয়াইজ গেলে 3,
এখান থেকে 4 থেকে ক্লকওয়াইজ গেলে 1, আবার 1 থেকে ক্লকওয়াইজ গেলে 2। তাহলে 6 এর অপোজিট আছে 1, 3 এর অপোজিট আছে 2, আর 4 এর অপোজিট আছে 5, যেটা বাকি আছে। আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছিল 2 এর অপোজিটে কে আছে, তার মানে আনসার হয়ে যাবে 3। এনি কোয়েশ্চেন? বেশ, এইটাই বলো তো কি আনসার হবে? ছয় উত্তর হবে স্যার। ছয় হবে, ছয় ছয়। 6 হবে, কারণ এখানে দুটো করে কমন পেয়েছি। 3, 4 কমন, 3, 4 কমন, দুটো করে কমন থাকলে এরা পরস্পর অপোজিট হয়, সেকেন্ড রুল। তাহলে এখানে আনসার হয়ে যাবে 6। এক থেকে 6 দিয়ে দিতে পারে, ABCD দিয়েও দিতে পারে, কোনো অসুবিধা নেই, রুল একই। তাহলে আমরা করি। এখানে কমন আছে আমাদের একটাই 6, না সরি 6, 5, সরি দুটো দুটো কমন আছে। কমন আছে তো, হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 এর অপোজিট 4 হবে, 6 এর অপোজিট কি করে বুঝবো? বের করা 6 এর যাবে না, 1 ঠিক বা আছে? 3 যে কোনো একটা হবে। যে কোনো একটা একটা অপশনে, হবে না? একটা অপশনে যদি থাকে আইদার 1 বা 3, তাহলে সেটা হবে আনসার। কারণ 5 তো হবে না, বুঝতে পারছো, যদি কেউ কারোর অপোজিটে থাকে সেটার পাশে শো হতে পারে না, সুতরাং 5 হবে না কনফার্ম। 4 আর 2 হবে না, কারণ 4 আর 2 হচ্ছে পরস্পরের অপোজিট, বেরিয়ে গেছে আমার। তাহলে আমার বাকি আছে 1 আর 3। তাহলে যদি মানে কোনো অপশনে থাকে আইদার 1 আর 3, সেটাই হবে আনসার, ইদার 1 or 3। বলো এটা কত হবে? তো বেরিয়ে গেছে। 4 4 4। 5 আর একটা কমন আছে। হ্যাঁ, 5 1 কমন, 5 1 কমন, তাহলে 3 এর অপোজিটে আছে 4। এখানে দেখছি একটা ABCD দিয়ে আছে, একই, আমার কোনো অসুবিধা নেই। DEF FCB, বেশ, একটাই কমন আছে F, তাহলে আমি Fটাকে লিখলাম। ক্লকওয়াইজ মুভ করছি আমি E, হ্যাঁ, এখান থেকে ক্লকওয়াইজ মুভ করছি D, এর থেকে আবার ক্লকওয়াইজ যাচ্ছি C, আবার আসছি B। তাহলে E এর অপোজিটে আছে C, D এর অপোজিটে আছে B, আর F এর অপোজিটে থাকবে তাহলে A। তোমাকে চেয়েছে D, তাহলে আনসার হচ্ছে B। ঠিক আছে, চলো। এই ধরনের অঙ্কই আসে বলে আমি একই টাইপের অঙ্ক রেখেছি, প্র্যাকটিস হচ্ছে বারবার। দেখো এখানেও আমার একটাই কমন আছে 1, তাহলে আমি আর পরীক্ষা হলে ওরকম ভাবে ক্লকওয়াইজ মানে আমি আর লিখবো না, আমি হচ্ছে মনে মনে ক্যালকুলেট করবো। 1 থেকে ক্লকওয়াইজ গেলে 6, 6 থেকে 5, একই দিকে যাবে, যেদিক থেকে যাবে। অ্যান্টি ক্লকওয়াইজে যেতে পারে সেক্ষেত্রে, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। তাহলে আমি ক্লকওয়াইজ থেকে করছি 3, 3 থেকে 1 থেকে 3, 3 থেকে 4, তাহলে 6, 3, 5, 4, আর এটা করলে হবে 2। তাহলে আনসার হচ্ছে 2, তাই তো? হ্যাঁ স্যার 2। হ্যাঁ, 2। থ্রি টু সিক্স টু ওয়ান থ্রি, 3 2 3 2, হ্যাঁ 3 2 3 2, দেখো দুটো কমন আছে, তার মানে 1 আর 6 হচ্ছে একে অপরের অপোজিটে আছে, কনফার্ম। বাকিটা 2 আর 3 এর অপোজিট আমি বলতে, হ্যাঁ 4 আর 5 হবে। আচ্ছা, ধরো এই প্রশ্নটাই দিয়ে তোমাকে 4টে অপশন দিয়েছে,
একে আছে, এ তে আছে 6, বি তে আছে 1, ঠিক আছে, সি তে আছে 2, আর ডি তে আছে 4। তাহলে কি করবে? 4 করবে, কারণ এখানে আমি বুঝতেই পারছি 4 আর 5 যেহেতু আর অপশনে নেই, তাহলে আমি ঘাবড়াবো না যে 4 5 হতে পারে, কেন 4 দিয়েছে, আমি ডিরেক্ট 4 আনসার করে বেরিয়ে আসবো। আর যদি স্পেসিফিক্যালি ওরা অপশনে দেয় আইদার 4 অথবা 5, তখন আমার সেটা হবে আনসার। এখানে দেখো 3টে ফিগার দেওয়া আছে। হ্যাঁ, দেখো এটা যদি করার সময় আমি যদি ফার্স্ট আর লাস্ট ফিগারটা নিই, তাহলে আমি বুঝতে পারছি 5 আর 6 হচ্ছে অপোজিট, কারণ 1 আর 2 হচ্ছে কমন, ঠিক আছে। আর আমি যদি ফার্স্ট দুটো ফিগার নিই, তাহলে আমি 5টাকে কমন পাচ্ছি, তাহলে 5 এর রেসপেক্টে আমি লিখছি 5 1 5 1 2 ক্লকওয়াইজ এসে ফ্রম দ্য ফার্স্ট ফিগার, আর সেকেন্ড ফিগার থেকে লিখছি ক্লকওয়াইজ এসে 5 3 4। তাহলে 1 এর অপোজিটে আছে 3, 2 এর অপোজিটে আছে 4, আর 5 এর অপোজিটে 6। এটাকে স্যাটিসফাই করছে ফার্স্ট অ্যান্ড থার্ড কন্ডিশন। দেখো ফার্স্ট অ্যান্ড থার্ড থেকে আমি এক ঘায়ে পাচ্ছিলাম, 5 এর অপোজিটে আছে 6, ঠিক আছে। তাহলে আমার আনসার হয়ে গেল 1 এর অপোজিটে আছে 3। স্যার এভাবে যদি চারটে টাইস দিতে তাহলে সেক্ষেত্রে আমার আনসার হ্যাঁ, আমার যতগুলো খুশি হলে ফিগার দিই, আনসার বার করতে গিয়ে আমার যতটুকু দরকার হবে আমি নিয়ে নেবো। যদি কোনো ফিগার এক্সট্রা থাকে, কাজে না লাগে, কোনো অসুবিধা নেই। যতক্ষণ আমি আনসারটা পাচ্ছি ততক্ষণ আমি মুভ করবো। দেখো এখানে দেখো আমার 3 নম্বর ফিগারটা লাগছেই না, ফার্স্ট দুটো থেকেই আনসার বেরিয়ে যাচ্ছিল। আমি শুধু 3 নম্বর ফিগার থেকে মিলিয়ে নিয়েছি যে হ্যাঁ, ফার্স্ট দুটো থেকে আমার যে মানে রেজাল্টটা ডিরাইভ করলো, দেখছি ফার্স্ট আর থার্ড থেকে সেটা স্যাটিসফাই হচ্ছে, ঠিক আছে। আমার যদি দরকার না লাগে ওরা এক্সট্রা ডাইস দিতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম হবে না যে তোমার ফার্স্ট দুটো থেকে যেটা বেরিয়েছে আর সেকেন্ড থার্ড থেকে যাবে দুটো কন্ট্রাডিক্ট করছে, এরকম হবে না, চিন্তার কিছু নেই। তুমি যদি রুল ফলো করো চিন্তার কিছু নেই, একই হবে। এখানে আরেকটা দিয়েছে, দেখো 3 এর অপোজিটে কি আছে। এইটা দেখো কোনো দুটো বোধহয় কমন নেই, প্রত্যেকটাতে একটা করে কমন। আমি যদি ফার্স্ট দুটো ফিগার নিই, এই দুটো ফিগার নিয়ে করি 1 5 3, তাহলে আমার কমন হচ্ছে 5। 5 এর পরে ক্লকওয়াইজ গেলে 3 1, আর এটাতে 5 এর পরে গেলে না, ওখানে দুটো কমন আছে, 5 5 আর করে 3 কমন। কমন আছে। হ্যাঁ 2 আর 3। এইবার হ্যাঁ। দেখো, হ্যাঁ ওইটাই ওইটাই আমি বোঝাতে চাইছি। আর লাস্ট একটা থেকে যদি আমি করি, তোমার হচ্ছে 4 2 আর 6, তাই তো? 1 3 5। হ্যাঁ, এইবার দেখো আমি এইটাই তোমাকে বলতে চাইছিলাম যে যে দুটো কমন আছে, তুমি যদি খেয়াল না করো, ফার্স্ট রুলটা অ্যাপ্লাই করে দাও, তাহলে কিরকম ঘেটে যাচ্ছে। দেখো একবার 2 এর অপোজিটে চলে আসছে 3, একবার 1 এর অপোজিটে চলে আসছে 3। এটা এই সমস্যাটা হলো কারণ দুটো কমন ছিল, এটা খেয়াল করা হয়নি। যেহেতু দুটো কমন ছিল 5 আর 3, তাহলে 1 আর 2 হচ্ছে অপোজিট। এখান থেকে ডিরাইভ হয়েছিল যে 1 আর 2 হচ্ছে পরস্পরের অপোজিট হবে। আর পরের দুটো ফিগার যদি আমি নিই, তাহলে 2 3 5 আর 2 4 6, এখানে হচ্ছে এই এই দুটো থেকে তোমার হচ্ছে 2টা কমন। তাহলে ক্লকওয়াইজ গেলে 2 3 5, আর পরেরটা থেকে ক্লকওয়াইজ গেলে 2 6 4, ঠিক আছে। তার মানে 3 এর অপোজিটে আসছে 6, আর এটা করলে 1। এটাই আমি বলেছিলাম যে তুমি ভুল করেও যেখানে দুটো কমন আছে সেখানে ফার্স্ট রুলটা অ্যাপ্লাই করতে যাবে না। তাহলে আমার এখানে আনসার কত দাঁড়ালো? 6। এখানে আমার ফার্স্ট স্টেপটা যদি আমি নাও করতাম কোনো অসুবিধা ছিল না, যেহেতু 1 2 এর মধ্যে কোনো রিলেশন দেয়নি। আমি শুধুমাত্র 2 আর 3 থেকে আমার আনসার বেরিয়ে যাবে। 2 3 5 2 6 4, সেখান থেকে দেখো বেরিয়ে গেছে, 3 এর অপোজিটে আছে 6।
আর কি আছে আর মধ্যে? হ্যাঁ, আচ্ছা আরো দেয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে অসুবিধা নেই তো কারো? দেখো। হুইচ নাম্বার ইজ অপোজিট টু 1? হুম। প্রথমটাই দেখো 6, 5, 6, 5 দুটো কমন, তাহলে 3 আর 4 একে অন্যের উল্টো দিকে আছে, এটা আমরা বুঝতে পারছি। আর পরের যদি আমি নিই 6, 4, 6, 4, হ্যাঁ পরের দুটো থেকে দেখো 6, 4, 6, 4 কমন, তাহলে 2 আর 5 এটাও আমরা বুঝতে পারছি, তাই না? তার মানে 3 আর 4 হয়ে গেল, হ্যাঁ 2 আর 5 হয়ে গেল, তার মানে কি বাকি থাকলো 1 আর 6। প্রথমটা থেকে পেয়ে গেছি 3 আর 4 অপোজিট, পরেরটা থেকে পেয়ে গেছি 5 আর 2 অপোজিট, তাহলে কে কে পড়ে আছে 1 আর 6, তাহলে আনসার হয়ে যাচ্ছে 6। আর ছিল না তো আজকে আমি ইচ্ছা করে খুব বেশি অঙ্ক রাখিনি, ঠিক পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকুই আমি রেখেছি, ততটুকুই তোমাদের বলেছি। আজকে দুটো জিনিস আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল, একটা হচ্ছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, আর একটা হলো ডাইস। ঠিক আছে, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বিভিন্ন টাইমে প্রশ্ন আসে পরীক্ষায়। এইগুলো তোমরা একটুখানি দেখো, ঠিক আছে? যারা এসে গ্রুপ সি গ্রুপ ডি দিচ্ছ তারা কি বলি বলো তো, আমরা তো এনাফ টাইম পেলাম না, তোমরা আমাদের সাথে যুক্ত হওয়ার পরে তবু এই শর্ট টাইমে আমরা চেষ্টা করেছিলাম যতটা তোমাদের হেল্প করা যায়। তোমরা গ্রুপ সি পরীক্ষাটা দাও, ভালো করে চেষ্টা করো। আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি ডিস্টার্ব না করে তাহলে খুব একটা পরীক্ষা কারোর খারাপ হবে না, কারণ ম্যাথ যতটুকু তোমাদের করিয়েছি বা তোমরা আগে যতটুকু যেটা জানতে সেইখানে ম্যাথটা হয়ে যাওয়া উচিত। জিকে ওরা খুব একটা কঠিন দেয় না। ইংলিশ তোমরা পারবে আমার ধারণা, সপ্তর্ষি স্যার যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিসপোজিশন করিয়েছে। ইংলিশ কি আছে তো তোমাদের? ইংলিশ আছে হ্যাঁ স্যার, সম্ভবত, আছে। ইংলিশ তোমরা পারবে। তোমাদের সমস্যার জায়গাটা হবে 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আছে, 15 মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স। ওটা কোথা থেকে যে দেবে এটা বলাটা খুব মুশকিল। আগের দিন বলেছিলাম অ্যাওয়ার্ড অ্যাপয়েন্টমেন্ট এগুলো দেখে যাবে, নোবেল প্রাইজ দেখে যাবে অবশ্যই। তার সাথে যদি কোনো নতুন স্কিম বা খুব ইম্পর্টেন্ট কোনো পোস্টে যদি কেউ অ্যাপয়েন্ট হয়ে থাকে রিসেন্টলি, সেইগুলো একটু গোত্র করে যাবে। আর অবশ্যই রাজ্য সরকারের স্কিমগুলো একটু দেখে যাবে, ওখান থেকে দিয়ে দিতে পারে প্রশ্ন। রাজ্য সরকারের বাজেটটা তো দেখেইছো, যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে, তোমার 1500 টাকা করে যে বেকার ভাতা এটা দেওয়া হয়েছে, এছাড়া আর কি কি তোমাদের দেবে, ওই সিভিক ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে অঙ্গনওয়াড়ি টোয়াড়ি ওদের বাড়ানো হয়েছে। এই মানে রাজ্য সরকারের বাজেটটা খুব ছোট্ট, ওটা একবার দেখে যাও, আর যদি না থাকে বলবে, আমার কাছে আছে আমি দিয়ে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা পিভটাল রোল প্লে করবে, ওই জায়গাটা দেখো কতটা কি করা যায়। আমরা তো একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করেছি, ওটা একবার গো থ্রু করো। স্যার রাজ্য সরকারের এই স্কিমগুলো দিয়েই দিন স্যার, খুব উপকার হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি। রাজ্য সরকারের বাজেট না স্কিম কোনটা বলছো? পুরো বাজেটটাই দিন তাহলে। আচ্ছা ঠিক আছে, বাজেটটা অপেক্ষাকৃত ছোট। আর আচ্ছা, তোমাদের স্কিম কি তোমাদের অনেক স্যার দিয়েছিল, মানে যে যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী এগুলোর উপর কোনো নোট দিয়েছিল কি? একবার দেখো তো জিকে, মানে জিকে তে আপলোড করেছি কিনা, যদি না থাকে তাহলে আমি দেখছি, কালকে দিয়ে দেবো একটা। স্যার হ্যাঁ বলো। বলছি ওই স্ট্যাটিক জিকেটা কি কি টপিক ইম্পর্টেন্ট একটু বলে দিলে ভালো হতো, মানে একবার গো থ্রু করে নিতাম সেটা। স্ট্যাটিক জিকে কি বলি বলতো, স্ট্যাটিক জিকে ওরা খুব কঠিন প্রশ্ন দেবে না, সায়েন্সের একদম প্রাইমারি প্রশ্ন। লাইটটা একটু দেখে যাবে, লাইটটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি জানি না তোমাদের অনুষ্ঠান ধরবেন, লাইটটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, লাইট দেখে যাবে। আচ্ছা, কেমিস্ট্রি থেকে তো খুব কঠিন জিনিস দেবে না কিছু, কেমিস্ট্রি থেকে একদম প্রাইমারি জিনিসই দেবে। পিরিয়ডিক টেবিল তোমাদের করিয়েছে, ওই পিরিয়ডিক টেবিলে ধাতু অধাতুর যে কনসেপ্ট গুলো, ঠিক আছে, কখন আয়নাইজেশন এনার্জি বাড়ে কমে, একটু যদি ওই জায়গাটা করিয়ে দেয় দেখে যাও। আর হচ্ছে তোমাদের কেমিস্ট্রি, কেমিস্ট্রি আসলে অনেক বড় জায়গা, কিন্তু খুব মানে ডিপে দেবে, মানে দেবে না এখানে। ওই রেডিও অ্যাক্টিভিটিতে একটু দেখে যাও, মানে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ গুলো, যেমন সানের মধ্যে দেখবে তোমার ফিউশন জিনিসটা ঘটে, কন্ট্রোলড ফিউশন। আবার তোমার নিউক্লিয়ার যে বম আছে সেখানে আনকন্ট্রোলড ফিউশন ঘটে, এই জায়গাগুলো। আবার অ্যাটম বমের ক্ষেত্রে বা তোমার ফুয়েলে যেটা ঘটে সেটা হলো ফিশন। অনেক সময় দিয়ে দেয় যে সানের মধ্যে কি রিয়াকশন ঘটে, ফিশন না ফিউশন, আনসার হবে ফিউশন, এবং সেটা কন্ট্রোল ফিউশন। নিউক্লিয়ার বমের ক্ষেত্রে তো বললাম আনকন্ট্রোল ফিউশন। আর বাকি যেগুলো আছে তোমার কুলার বা তোমার হচ্ছে ফুয়েল,
এইসবের মধ্যে অ্যাটম বম এগুলোর মধ্যে সব ফিশন জিনিসটা ঘটে। এই জায়গাটা একটু দেখে যাবে। আইসোটোপ, আইসোটোন, আইসোবার এই যে কনসেপ্টটা এটা দেখে যাবে। তোমরা রেডিও অ্যাক্টিভ মানে এলিমেন্টের ক্ষেত্রে একটা আলফা পার্টিকেল বেরিয়ে গেলে আইসো ডায়াফার পাওয়া যায়। এই জিনিসটা একটু মনে রাখবে রেডিও অ্যাক্টিভ পার্টিকেলের ক্ষেত্রে। আর একটা আলফা বেরিয়ে গেলে পেরেন্ট আর চাইল্ড যে দুটো অ্যাটম হলো সেই দুটোর মধ্যে রিলেশন হলো আইসো ডায়াফার হয়, মানে n-p-টা সেম থাকে। বায়োলজির ক্ষেত্রে হচ্ছে একদম প্রাইমারি জিনিসগুলো রেখে যাবে। তোমাদের বিভিন্ন মানে হয়তো কোয়েশ্চেন স্টাডি করেছো, খুব মানে ডিপে দেবে না, প্রাইমারি জিনিসগুলো দেখে যাবে। তবে বারবার বলছি লাইটের প্রপার্টি গুলো দেখে যাবে যে লাইটের কোন প্রপার্টি কোথায় ইউজ করা হয়। যেমন তারা ঝিকমিক করে, এটা কোন প্রপার্টির জন্য হয়, এটার যে রিফ্লেকশনের জন্য হয়। তারপরে ধরো ওই যে পদ্ম পাতায় জল পড়লে চকচক করে, বা মিরাজ যেটা আমরা বলি তোমার এতে মরুভূমিতে হয়, এগুলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য হয়। ডায়মন্ড যে মানে তোমার চকচক করে, এটা আলোর যে প্রপার্টি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বাংলায় বলে, ইংলিশে বলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এই জায়গাগুলো কিংবা ধরো সূর্যোদয় ও সূর্যাস্তের আগে পরে যে মানে আকাশ একটু লাল দেখায়, তাই তো? এই যে জায়গাগুলো কোন প্রপার্টির জন্য হয়, ইন্টারফারেন্স। তারপরে তোমার ওই যে বাবেলের উপর কালার পড়লে সেটা মানে হচ্ছে কালারফুল হয়, মানে হয় বাবেলের উপর যে আলো পড়লে। এই জায়গাগুলো কোন কোন প্রপার্টির জন্য হয়, অনেকগুলোই আছে। এই জায়গাগুলো একটু দেখে যাও ফিজিক্স থেকে। আর বাকি যা জিকে আছে তার মধ্যে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এই যে 4টে পোর্শন পড়ছে, স্ট্যাটিক জিকে বাদ দিলে। আমার ধারণা ইকোনমিক্স থেকে ওরা দেবে না। পলিটি থেকে দিলে একমাত্র অ্যাপয়েন্টমেন্ট গুলো বা খুব কমন আর্টিকেল তোমার দিয়ে দেবে। যেমন আর্টিকেল 17 যেখানে আনটাচেবিলিটির কথা বলা আছে, আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড বলা আছে, এরকম খুব কমন আর্টিকেল বা অ্যামেন্ডমেন্ট দিলে খুব কমন মানে যেটা যেমন ভোটিং এজটা কমন হয়েছিল 21 থেকে 18, ঠিক আছে, 61st অ্যামেন্ডমেন্ট। এই জায়গাগুলো একটু দেখে যাও। আর হিস্ট্রি জিওগ্রাফি তো এটা বলা খুব মুশকিল, কারণ হিস্ট্রি জিওগ্রাফি পুরো পোর্শনটা থেকেই প্রশ্ন আসতে পারে। তবে বিভিন্ন মানে ওয়েবসাইট তোমরা দেখেছো হয়তো, বা বিভিন্ন যারা কোয়েশ্চেন দিয়েছে তারা যে একদম কমন যে প্রশ্নগুলো হিস্ট্রি থেকে দিয়েছে, যেমন অর্থশাস্ত্র কার লেখা আমি যদি বলি, ঠিক আছে, ইন্ডিকা কার লেখা, এই ধরনের যে প্রশ্নগুলো মানে বিভিন্ন বুক অ্যান্ড অথর মানে হিস্টোরিক্যাল এর থেকে, হর্ষবর্ধনের সময় কোন ঐতিহাসিক ছিলেন, হিউয়েন সাং, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে ছিলেন, তো এই ধরনের প্রশ্নগুলো একটুখানি দেখে নিও। আর জিওগ্রাফির ক্ষেত্রে জেনারেলি যেটা ওরা দিতে চাইবে মানে হাইয়েস্ট মানে উচ্চতম, দীর্ঘতম, এই ধরনের জিনিসগুলো, বা খুব ইম্পর্টেন্ট যদি কোনো রিভার হয়, তোমাদের তো সপ্তদৃষ্টির রিভার পড়াচ্ছেন, ওখানে দেখবে তোমার যখন ব্রহ্মপুত্র পড়াবে একটা প্রশ্ন আছে যে মেঘনা কোন দুটো নদীর সম্মিলিত হয়ে। তো তখন দেখবে যে আমাদের যখন তিস্তা আর ব্রহ্মপুত্র আসছে, তিস্তার ব্রহ্মপুত্র মিলে যমুনা হচ্ছে, আবার যমুনা আর পদ্মা মিলে মেঘনা হচ্ছে, এই কম্বাইন্ড স্ট্রিম গুলো আর কি। যেমন দ্বারকেশ্বর এবং শিলাবতী, তাই তো আমরা জানি রূপনারায়ণ। আবার হচ্ছে কংসাবতী বা কাঁসাইয়ের সঙ্গে কেলে ঘাই যদি মানে মেলে তাহলে হলদি। এই কম্বাইন্ড স্ট্রিম গুলো একটু দেখে যাও। আর ক্লাইমেট থেকে দেবে না, মানে দেয় না জেনারেলি। এগ্রিকালচারাল প্রোডাক্ট বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের মধ্যে একমাত্র যদি তোমার মানে হাইয়েস্ট প্রডিউসিং স্টেট বা হাইয়েস্ট রিজার্ভিং স্টেট যেটা আছে, ওই জায়গাটা একটু দেখতে হবে। যেমন ধান উৎপাদনে কে মানে কোন কোন রাজ্য এগিয়ে, খুব কমন যেগুলো পাট উৎপাদনে, টোবাকো প্রডিউসিং, এই জায়গাগুলো একটু দেখতে হবে, মানে এখান থেকে দিতে পারে। বা শৃঙ্গ থেকে, যেটা আগের দিন আমরা ডাউট ক্লিয়ার সেশনে বলছিলাম, ইন্ডিয়ার সর্বোচ্চ মানে মানে তোমার কারাকোরামের যে সর্বোচ্চ শৃঙ্গ K2 আছে ইন্ডিয়াতে, কমপ্লিটলি তোমার হিমালয়ের যে পিক যদি বলে কমপ্লিটলি লাইম ইন ইন্ডিয়া, নন্দা দেবী আনসার হয়, কিছু না বললে কাঞ্চনজঙ্ঘা মানে হচ্ছে আনসার হয়, তার বেশ কিছুটা পোর্শন নেপালে চলে গেছে। তো এই একটু পিক গুলো। আর ফিজিওগ্রাফি তোমাদের তো পড়িয়েছে, হ্যাঁ শুরুর দিকে ওইগুলো কিন্তু একটু দেখে যাবে যে তোমার ওয়েস্ট বেঙ্গলের আয়তনের দিক থেকে কত, তারপর তোমার জনসংখ্যার দিক থেকে কত, সম্ভবত 13 নম্বর স্থানে আছে মানে ওয়েস্ট বেঙ্গল আয়তনের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে 4th পজিশনে আছে। এই জায়গাগুলো একটু দেখে যাও। তো মানে বড় জায়গা, তবু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে জেনারেলি, ঠিক আছে। ঠিক আছে, তোমরা সানডে ভালো করে পরীক্ষা দাও। সানডেতে আমার ক্লাস থাকবে রাত্রেবেলা, তোমরা সপ্তাহের শেষে একটু সমস্যা থাকবে, সানডের ক্লাসটা আমি নেবো। সানডে রাতে আমার ক্লাস থাকবে ম্যাথের। আর সানডে মর্নিং এ অন্য কোনো কিছু করানো হবে না, একটা অ্যাক্টিভ রিকল সেশন করানো হবে, সেটা তোমরা পরে রেকর্ডেড পেয়ে যাবে। কোনো নতুন জিনিস আমরা সানডেতে করাচ্ছি না, যেহেতু সানডেতে তোমাদের মানে এক্সাম থাকছে। ঠিক আছে, তোমাদের রুটিনটা দিলে তোমরা সেটা পেয়ে যাবে।
আর অনেকে আমাকে বলেছে যে আগে সরস্বতী পূজায় তোমাদের ছুটি দেওয়া হয়নি, হোলিতে অনেকে একটু রিকোয়েস্ট করেছে, হোলির দিনটা হয়তো আমরা ক্লাস অফ রাখবো একটা দিন, বাকি তো তোমাদের যেমন ক্লাস হচ্ছে নেক্সট উইকে সেরকমই ক্লাস হবে। হোলির দিনটা মেবি একটা হাই প্রবাবিলিটি আছে ক্লাস হয়তো অফ থাকবে। ওকে, তাহলে আজকে এখানটায় রাখি, আর চেষ্টা করছি ওই ওয়েস্ট বেঙ্গলের স্কিম বা ওয়েস্ট বেঙ্গলের বাজেটের নোটটা কালকের মধ্যে দিয়ে দেওয়া। ওকে, চলো, গুড নাইট। তাহলে আজকের ক্লাস থেকে তোমরা দেখলে কিভাবে খুব সহজ উপায়ে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং এবং ডাইস এই দুটি চ্যাপ্টার থেকে আসা প্রশ্নগুলোর উত্তর আমরা সলভ করতে পারবো। শুধুমাত্র WBCS বা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো নয়, সেন্ট্রালেরও বিভিন্ন এক্সাম যেমন CGL, CHSL এই সমস্ত পরীক্ষাগুলোতেও যে প্রশ্নগুলো আসে সেগুলোকে মাথায় রেখেই আজকের আমাদের এই ক্লাসটা আমরা রেখেছিলাম। তোমরা অনেকেই আমাদের নতুন উদ্যোগের ব্যাপারে জানতে চেয়েছো। এখানে আমাদের WBCS স্যারেরা তাদের কর্মজীবনের ফাঁকে ফাঁকে সময় বার করে অ্যাসপিরেন্টের সাথে যুক্ত হয়ে তাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে হেল্প করছেন, মেন্টর হিসাবে তাদের পাশে থাকছেন। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি, যুক্ত হতে চাও এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে চাও, তারা নিচের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যদি এই ক্লাসটিকে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।